ধূমপান মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ইহা কর্কট রোগের কারণ। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। চারদিকে ঘুটঘুট করছে অন্ধকার। একটা মাথা ধরানো ঝিঁঝির ডাকের মতো শব্দ সারাক্ষণ হয়েই চলেছে। তবে ঝিঁঝি পোকার ডাক সেটা নয়, আরও অনেক বেশি গম্ভীর এই শব্দ। থেকে থেকে একটা অজানা রাত জাগা পাখিও দারুণ গুরুগম্ভীর শব্দে ডাকছে। এসবের সাথেই টিপ টিপ বৃষ্টির ক্ষীণ শব্দ কানে আসছে। এবারে নিরেট অন্ধকারের বুকেই জেগে উঠল একটা আলোর বিন্দু। সেই আলো যে অনেক দূরে সেটা বোঝা যাচ্ছে। সেই আলোর বিন্দু কিন্তু মোটেও স্থির নয়, বরং সেটা অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে আসছে সামনের দিকে। সেই আলোর বিন্দু কিছুটা কাছে আসার পরেই তার পেছনে দেখা গেল আরও অনেকগুলো আলোর বিন্দু। কতগুলো যে আলোর বিন্দু সেখানে আছে তা গুণে বলা সম্ভব নয়। জোনাকির ঝাঁকের মতো সেই আলোর বিন্দুর ঝাঁক যেন তাড়া করছে তাদের থেকে কিছুটা দূরে থাকা আলোর বিন্দুটাকে। আলোগুলো আরো কাছে আসার পরে সেই আলোতেই আশপাশটা বেশ পরিষ্কারভাবেই দেখা গেল। বিন্দুগুলো আসলে জ্বলন্ত মশাল। জায়গাটা ঘন জঙ্গল। শুধু জঙ্গল নয়, সাথে জলাও আছে। মাটিতে আগাছা এতই ঘন যে পায়ের তলায় কি আছে সেটা বোঝা দায়। আশেপাশে অসংখ্য গাছ ঘনভাবে দাঁড়িয়ে আছে। তাদের গায়েও নানা আগাছা পরগাছা মোটা লম্বা অ্যানাকোন্ডার মতো জড়িয়ে আছে। ডালপালাগুলো থেকে মোটা কাছির মতো ঝুলছে কিছু কিছু জায়গায়। আকাশ দেখাও সম্ভব নয় গাছের ঘন পাতার জন্য। একদম সামনে যে ব্যক্তি মশাল হাতে ছুটছে সেই ব্যক্তির চোখে মুখে দারুণ একটা ভয় আর আতঙ্ক। সেই ব্যক্তির গায়ের রং ফর্সা, মাথার লম্বা চুলগুলো খয়েরি রঙের, মুখের গোঁফদাড়িও একই রঙের। ব্যক্তির পরনের হান্টিং স্যুট কাদা মাটিতে আর শুকিয়ে যাওয়ার রক্তের দাগে ময়লা হয়ে গিয়েছে। পোশাকটা নানান জায়গায় ছিঁড়ে গেছে। ব্যক্তির এক হাতে ধরা মশাল আর এক হাতেও কিছু একটা আছে সেটা বোঝা যাচ্ছে। তবে তার হাত আর মুখের যেটুকু দেখা যাচ্ছে সেটাতে বোঝা যাচ্ছে যে বেজায় ক্ষত বিক্ষত আর রক্তাক্ত হয়ে আছে সে। বারবার সে পেছনে ফিরে কিছু একটা দেখছে, আবার সামনের দিকে জঙ্গল ভেদ করে দৌড়াচ্ছে, প্রাণপণে দৌড়াচ্ছে। সেই ব্যক্তির পেছনে যারা মশাল হাতে তাড়া করছে তাদের মোটামুটি ভালোভাবে দেখা যাচ্ছে। রাতের অন্ধকারের মতো কালো তাদের গায়ের রং। মুখে কি সব সাদা কালো কলকা করা। কয়েকজনের মাথায় পাখির নানান রঙের পালক খোঁজা। ওদের পেশিবহুল দেহেও নানান কলকা করা। তাদের পরিধান বলতে কোমরে জড়ানো সামান্য লজ্জা বস্ত্র, তাও না থাকার মতোই। বেশ বোঝা যায় এরা আদিবাসী। ওদের চোখে মুখে দারুণ একটা রাগ ঝলকে উঠছে। সম্ভবত সামনের ওই ফর্সা চামড়ার ব্যক্তিটার ওপরই তাদের রাগ। তাকেই তারা করছে ওরা। কিন্তু কেন সেই ফর্সা ব্যক্তিকে তারা করছে ওরা? ওর চোখে মুখের ওই ভয়টাই বা কিসের? ওর আরেকটা হাতে থাকা জিনিসটাই বা কি? ওর হাতের মশালের আলোয় অল্প অল্প কি চকচক করছে ওটা? কোথা থেকে পালাচ্ছে ওই ব্যক্তি, আর কোথায় বা পালাচ্ছে সে? নমস্কার, আজ আমরা একত্রিত হয়েছি শুধু গল্পের জন্য। আজ আপনাদের সঙ্গে আমি রয়েছি আসঞ্জন। শুধু গল্পের জন্য ইউটিউব চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে করে ফেলুন। আপনাদের অতি প্রতীক্ষিত গল্প আজ শোনাতে চলেছি। রুদ্রনীলের হীরক রাজার দেশে শোনার পরে আপনারা সবাই মুখিয়েছিলেন কবে আবার পরের গল্প আসবে। এবার অভিযান আমাজনে গল্পের অ্যানাউন্সমেন্টের পর গল্প নিয়ে আপনারা আরও মেতে উঠেছিলেন, অনেকে তো রেগেও গিয়েছিলেন। কিন্তু আজ এই রাগারাগি ভুলে চলুন শুনে নেওয়া যাক লেখক সাগর ঘোষের কলমে রুদ্রনীল সিরিজের তৃতীয় গল্প, এবার অভিযান আমাজনে।
তাহলে আপনারা এখন কি এমনি বসে আছেন নাকি নতুন কোনো অভিযানের তোড়জোড় করছেন? প্রথমত আমরা দুজনে বসে কখনোই থাকি না। অভিযানে গেলেই যে কাজ নইলে কাজ হয় না, সেটা তো আর ঠিক কথা নয়। একটা অভিযানে যাওয়ার আগে অনেক রকমের প্রস্তুতি দরকার হয়। শুধু তাই নয়, আমরা হলাম ট্রেজার হান্টার, আর একটা ট্রেজার খুঁজে বের করতে যাওয়ার আগে বিস্তর পড়াশোনা আর রিসার্চ লাগে। আমরা দুজনে বেশিরভাগ সময় সেই পড়াশোনা করেই কাটাই, আর নতুন একটা অভিযানের জন্য আমরা প্রস্তুত হচ্ছি। অসাধারণ। আপনাদের অভিযানগুলো তো সত্যিই সব অসাধারণ হয়। নীলবাবুর লেখা পড়লেই সেসব খুব ভালোভাবেই বোঝা যায়। বিশ্বের দরবারে বাঙালিদের নাম এখন আপনাদের জন্যই সুউচ্চ স্থান পেয়েছে। তা এবারে আপনাদের নতুন অভিযান সম্পর্কে যদি কিছু বলেন। সেটা আমার বন্ধু নীল বললে আমি খুশি হব। আসলে গুছিয়ে কথা বলাটা আমার থেকে ওই বেশি ভালো পারে। তাহলে নীলবাবু আপনিই বলুন। আমাদের আগের অভিযান অর্থাৎ আফ্রিকার অভিযানটা যে কতটা ভয়ঙ্কর ছিল সে বিষয়ের আগেই আমরা আপনাদের সবটা জানিয়েছি। আমরা আমাদের দলের বিশেষ সদস্য, ওই অভিযানে আমাদের গার্জেন বলা চলে, শামসি চাচাকেও হারিয়েছি। আমাদের আফ্রিকান বন্ধু চিমাকেও হারিয়েছি। শুধু তাই নয়, আমরা দুজনেও হয়তো বাঁচতাম না। টানা 13 দিন আফ্রিকার কুখ্যাত রুক্ষ মরুভূমিতে আমরা দুজনে যে কেমন করে কোনো জল খাবার ছাড়া সারভাইভ করেছিলাম সেটা আপনাদের বলে বোঝানো খুবই কঠিন। শেষে যদি ওই জুলু গোষ্ঠীর দেখা আমরা না পেতাম তাহলে হয়তো আমাদের পক্ষেও বাঁচা সম্ভব ছিল না। কিন্তু আমাদের পরবর্তী অভিযানটা আফ্রিকা অভিযানের থেকেও কয়েকগুণ বেশি বিপজ্জনক হতে চলেছে। এবারেও আমরা জঙ্গলেই যাচ্ছি, তবে এই জঙ্গল আফ্রিকার জঙ্গলের থেকেও অনেকটা বেশি ভয়ঙ্কর আর বিপজ্জনক। এবারের আমাদের অভিযান অ্যামাজন রেন ফরেস্টের উদ্দেশ্যে। বাহ, দারুণ ব্যাপার তাহলে। আচ্ছা, আপনারা বলেছেন আফ্রিকায় যে সন্ধানে আপনারা গিয়েছিলেন তার কাছাকাছি গেলেও দেখা আপনারা পাননি, কিন্তু আফ্রিকায় আপনারা কি খুঁজতে গিয়েছিলেন সেটা কখনো জানাননি। এর কি কোনো বিশেষ কারণ? হ্যাঁ, অবশ্যই এর একটা বিশেষ কারণ আছে। আমাদের আফ্রিকার বন্ধু চিমাকে আমরা কথা দিয়েছিলাম সেই কথা আমরা কখনো কাউকে বলবো না। আর কথার খেলাপ করা আমার বা নীল দুজনেরই স্বভাব বিরুদ্ধ। আমাজনে আপনারা কিসের খোঁজে যাচ্ছেন? ট্রেজার অফ লিমার মতো এবারেও আমরা এমন একটা গুপ্তধনের খোঁজে যাচ্ছি যেটা রূপকথার গল্প বলেই মনে করেন বেশিরভাগ লোকজন। এবারে আমাদের লক্ষ্য রহস্যময় ইনকা সভ্যতার হারিয়ে যাওয়া গুপ্তধনের সন্ধান করা। এরপরে আরও মিনিট 15 মামুলি বেশ কিছু প্রশ্নোত্তর পর্ব চলার পরে তরুণ রিপোর্টার সুজিত পাটোয়ারির ক্যামেরাম্যান দিব্যেন্দু রায়কে রেকর্ডিং বন্ধ করতে বললেন। রুদ্রর বাড়ির বিশাল বসার ঘরেই সাক্ষাৎকারের পর্বটা চলছে। এমন ইন্টারভিউ এখন রুদ্র আর নীলের কাছে বলতে গেলে রোজকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো সংবাদপত্র বা পত্রিকা থেকে ওদের কাছে রিপোর্টাররা আসেন, সাক্ষাৎকার নেন, হাজারটা প্রশ্ন করে। নীল আর রুদ্র অক্লান্তভাবে তাদের সকল প্রশ্নের উত্তর দেয়। না, ঠিক সকল প্রশ্নের উত্তর নয়, যেগুলোর উত্তর দেওয়া ঠিক বলে মনে করে সেইগুলোরই উত্তর দেয়। বাকিগুলো পরিষ্কার জানিয়ে দেয় ওরা উত্তর দেবে না। তাদের যার যা ইচ্ছে ভাবার ভাবুক, ওদের কিচ্ছু যায় আসে না। আজও তেমনই একজন রিপোর্টার এসেছেন, বয়স 28-এর মতো। এই ব্যক্তির সাথে বলতে বলতে রুদ্র আর নীল দুজনেরই বেশ ভালো লেগে গিয়েছে। অন্যান্য রিপোর্টারদের প্রশ্নগুলো ওদের কেমন যেন কাট কাট নিষ্প্রাণ বলে মনে হয়, কিন্তু এই সুজিত পাটোয়ারি নামক ব্যক্তির কথা বলার ভাব, কথা বলার সব কিছুতেই একটা বন্ধুত্ব আর মিশুকে ভাব বড় আন্তরিকভাবে জড়িয়ে আছে। নিউজ বেঙ্গল নামের এই সংবাদ চ্যানেলের প্রতিনিধি হয়ে এসেছেন তিনি। সম্প্রতি রুদ্র আর নীলের বেশ কিছু সাক্ষাৎকারে তাদের নতুন অভিযানের কথা জানিয়েছে, সেই সূত্রেই নিয়ে এসেছেন। যাই হোক, এবারে রুদ্র আর নীলের সাথে হ্যান্ডশেক করে সুজিত পাটোয়ারি ভারী আন্তরিকভাবে বললেন, আপনাদের নতুন অভিযানের জন্য আগাম সাফল্য কামনা করি, বেস্ট অফ লাক। নীল আর রুদ্র একসাথেই বলল, থ্যাংক ইউ। সুজিত এবার একটু চুপ করে গেলেন, তবে তার চোখ মুখের ভাব দেখলে স্পষ্টই আন্দাজ করা যায় তিনি কিছু একটা বলতে চাইছেন, কিন্তু কোনো কারণে বলতে পারছেন না। সম্ভবত সংকোচ বোধ করছেন। রুদ্র সেটা বুঝতে পেরে একটু হেসে বলল, আপনি আরও কি কিছু বলতে চাইছেন? আরও কোনো প্রশ্ন থাকলে নিঃসংকোচে করে ফেলুন। সুজিত এবারে একটু আমতা আমতা করেই বলল, না, আসলে এটা কোনো ইন্টারভিউর প্রশ্ন নয়। আসলে আমারও এরকম অ্যাডভেঞ্চার করার দারুণ ইচ্ছে আছে।
আমি জিজ্ঞাসা করতে চাইছি, আপনারা কি আমাকে আপনাদের অভিযানে সঙ্গী করবেন? দেখুন, সঙ্গী করতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু শুধু ইচ্ছে থাকলেই তো হয় না। এমন সকল অভিযানের জন্য অনেক প্রস্তুতি দরকার হয়। প্রতি পদক্ষেপে বানের মতো ধেয়ে আসতে পারে নানান প্রাণঘাতী বিপদ। সেই সবকে উপেক্ষা করে এগিয়ে যেতে হবে। আমি সেসব করতে রাজি আছি। মনের সাহস নিয়ে আপনাদের কিছু ভাবতে হবে না। নীল এবারে বলল, আপনি বুঝতে ভুল করছেন। রুদ্র সেটা বলতে চাইনি। এমন অভিযানে মনের জোর অবশ্যই দরকারি, তবে সব সময় শুধু ওতে কাজ হয় না। তার উপর অ্যামাজনের মতো দুর্গম গভীর জঙ্গল, শুধু যে বন্য পশুর বিপদ তা তো নয়, আরও এমন অনেক কিছুই ওই জঙ্গলে আছে যা অতি প্রাণঘাতী। তাও বাদ দিলে সবচেয়ে বড় প্রতিপক্ষ হচ্ছে প্রকৃতি। তার সাথে যুদ্ধ করতে গেলে শুধু মনের জোরে হয় না, লাগে উপস্থিত বুদ্ধি আর রীতিমতো সার্ভাইভাল ট্রেনিং। এবারে আমরা যেখানে যাচ্ছি সেখানে যেমন জঙ্গল আছে তেমনই জলাভূমি আছে, একইভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাহাড়। এছাড়া অজস্র বন্য জীবজন্তু, নাম না জানা কত আদিবাসী, তাদের তো অনেকে সভ্য জগতের মুখও দেখেনি এখনো। সুজিত এবারে সাগ্রহে বলে উঠলেন, সেসব নিয়ে ভাববেন না, আমি আপনাদের থেকে সব শিখে নেব। স্কুলে পড়াকালীন সান্দাকফুতে কয়েক বছর পাহাড় চড়া ট্রেনিং আমি নিয়েছিলাম। রুদ্র আর নীল দুজনেই এবার হেসে ফেলল। নীল বলল, ওই ট্রেনিংয়ে হয় না মিস্টার পাটোয়ারি, আরও অনেক কিছুই দরকার হয়। আপনি বরং নিজেকে প্রস্তুত করুন, পরের কোনো অভিযানে না হয় আমাদের সঙ্গী হবেন। সুজিতের মুখটা দেখি বোঝা যাচ্ছে তিনি বেজায় হতাশ হয়েছেন নীলের কথা শুনে। একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন, বেশ, আপনাদের কথাই থাক। আমি নিজেকে প্রস্তুত করি, পরে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো অভিযানে। তারপরে হাতটা বাড়িয়ে আরও একবার রুদ্র আর নীলের সাথে হ্যান্ডশেক করে তাদের আর একবার বেস্ট অফ লাক উইশ করে রুদ্রদের বাড়ি থেকে বেরিয়ে গেলেন। রুদ্র আর নীল এবার ফিরে এলো ওদের স্টাডি রুমে। লম্বা টেবিলের ওপরে ছড়িয়ে ছিটিয়ে অনেক বই, ম্যাপ, খাতা, দুটো ল্যাপটপ আর ডেস্কটপের স্ক্রিনও অন। সেগুলোতে কিছু আর্টিকেলস খোলা আছে। ম্যাপ আর আর্টিকেলস সবকটাই আমাজন সংক্রান্ত। ঘরের অবস্থা দেখলেই বোঝা যাচ্ছে রুদ্র আর নীল কাজ করতে করতেই ইন্টারভিউ দিতে গিয়েছিল। ওরা দুজনে আবার ডুবে গেল ওদের কাজে। রহস্যময় ইনকা সভ্যতা বিলুপ্তি আর তাদের সাথে বিশাল ধনরাশি কোথায় হারিয়ে যেতে পারে, এখন সেটাই ওদের খোঁজের মূল বিষয়। হ্যালো, কোথায় আছিস? এই তো বাড়িতে। ইনকাদের শেষ সম্রাট আতাহুয়ালাপ্পার চ্যাপ্টারটা একটু পড়ছিলাম। ওসব এখন ছাড়, আমার বাড়ি আয় ঝপ করে। রুদ্রর গলার সন্দেহজনক চাপা উত্তেজনাটা নীলের কান এড়িয়ে গেল না। সে বলল, এই কি ব্যাপার বলতো? আগে আয়, তারপর বলছি। আবার রহস্য? দারুণ রহস্য। একটা চিঠি এসেছে, তাড়াতাড়ি চলে আয়। আচ্ছা, আসছি আমি। আধ ঘন্টার মধ্যেই নীল চলে এলো রুদ্রর বাড়িতে। সে জানে রুদ্রকে তার স্টাডি রুমেই পাওয়া যাবে। সে সোজা সেখানেই চলে গেল। রুদ্র স্টাডি রুমেই আছে। টেবিলের ওপরে মুখ গুঁজে পড়ে গিয়ে কিছু একটা দেখছে সে। চোখে ধরা একটা ম্যাগনিফাইং গ্লাস। নীল সোজা গিয়ে তার পেছনে দাঁড়ালো। সে কি দেখছে সেটাও দেখতে পেল। একটা A4 সাইজ কাগজের ওপরে ঝুঁকে পড়ে রুদ্র কিছু একটা দেখছে। নীল উপর থেকে দেখে বুঝল সেটা একটা চিঠি। কি দেখছিস এত মন দিয়ে? রুদ্র এবারে মুখ তুলল। নীলকে দেখে বলল, ও চলে এসেছিস, আয় আয় আয়, এটা দেখ। টেবিলের ওপরে থাকা চিঠিটাকে উদ্দেশ্য করল সে। নীল এবারে সেটা তুলে নিয়ে দেখল। বেশ সুন্দর হাতের লেখায় একটা কালো কালিতে লেখা চিঠি। ভাষাটা বাংলা। পড়তে শুরু করলো সে চিঠিটা। প্রিয় বন্ধুগণ, নীল ও রুদ্র, আশা করছি তোমরা দুজনেই ভালো আছো। আফ্রিকায় তোমাদের অভিযানের দারুণ সাফল্যের জন্য তোমাদের দুজনকেই অনেক শুভেচ্ছা জানাই। যাই হোক, মূল কথাটাই এবার বলি। আমি শুনলাম তোমরা নাকি নতুন অভিযানের জন্য প্রস্তুত হচ্ছ। আমাজনে যাচ্ছ শুনলাম। ইনকাদের হারিয়ে যাওয়া গুপ্তধন খুঁজতে যাচ্ছ শুনলাম। তা বেশ ভালো কথা। তোমরা যে বিস্তর পড়াশোনা করে তারপরই অভিযানে যাবে সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। তবে
তোমাদেরকে এই চিঠি লেখার কারণ তোমাদের ওই রিসার্চে আর একটু সাহায্য করে দেওয়া। আমি জানি না খবরটা তোমাদের কাছে আছে কিনা। গত 28শে এপ্রিল মাচু পিচুর কাছে বেশ কিছু এমন আদিবাসী দেখা গেছে যাদের সাথে ইনকাদের অদ্ভুত মিল পাওয়া গেছে। ড্রোনের মাধ্যমে তাদের যে ছবি পাওয়া গেছে সেগুলো বিশেষজ্ঞরা পরীক্ষা করে জানিয়েছেন ছবিগুলোয় থাকা আদিবাসীদের সাথে ইনকা সভ্যতার মানুষদের সাজের অদ্ভুত মিল পাওয়া গেছে। শুধু তাই নয়, তাদের সাথে অতি উজ্জ্বল কিছু জিনিসও দেখা গেছে। ছবিগুলোও সাথে দিলাম, দেখে নাও। আর ব্যাপারটা একটু তলিয়ে দেখো, মনে হয় তোমাদের বেশ সুবিধেই হবে। আপাতত যতটুকু জানতে পেরেছি সেটুকুই জানালাম। পরে আরো কিছু জানতে পারলে অবশ্যই তোমাদের জানাবো। ভালো থেকো। তোমাদের অভিযানের জন্য আগাম শুভেচ্ছা জানাই। তোমাদের উপর আমার বিশ্বাস আছে। আমি জানি তোমরা সাফল্য পাবে। ইতি তোমাদের গুণমুগ্ধ ভক্ত ও শুভাকাঙ্ক্ষী। কি বুঝলি? রুদ্রর প্রশ্নটা শুনে মাথা তুলল নীল। ওর চোখে জিজ্ঞাসু ভাবটা বেশ প্রকট। সে বলল, কি বুঝবো? আমাদের কোনো এক শুভাকাঙ্ক্ষী আমাদের অভিযানের কথা শুনে একটা চিঠি দিয়েছেন যাতে আমাদের কিছুটা সুবিধা হবে, ব্যাস এইটুকুই। আর ছবিগুলো কোথায় সেগুলো দেখা। ব্যাপারটা সত্যি হলে কি হবে বুঝতে পারছিস? আমাদের কাজের কতটা সুবিধা হবে ভাব। দেখা ছবিগুলো দেখি। নীল এত কিছু কথা বলল বটে, কিন্তু রুদ্র একটাও কথা বলল না। একেবারে চুপ করে তাকিয়ে থাকলো নীলের দিকে। ওর মুখের ভাবটা এমন যেন সে নীলের উত্তর শুনে একেবারে হতভম্ব। বিস্ময় মাখানো গলায় সে বলল, তুই এতক্ষণ ধরে এই বুঝলি? আর কিছু বুঝতে পারছিস না? নীল আবার চিঠিটা দেখল, তারপরে বলল, না, আর কি বুঝবো? রুদ্র এবারে বলল, হাতের লেখাটা কি চেনা চেনা লাগছে না তোর? নীল আবার দেখল চিঠিটা ভালো করে, এবারে শুধু হাতের লেখাটা লক্ষ্য করল। তারপর বলল, কই না তো, চেনা চেনা তো লাগছে না। কিন্তু আমার খুব চেনা চেনা লাগছে বুঝলি। খুব চেনা কেউ যেন এই চিঠিটা লিখেছে। আর সত্যি বলতে ইচ্ছে করেই হাতের লেখাটা একটু অন্যরকম করার চেষ্টা করেছে। কিন্তু কার যে লেখাটা সেটা মোটেও মনে করতে পারছি না। আমার মনে হচ্ছে তুই একটু বেশি ভাবছিস। আমার কিন্তু মোটেও চেনা লাগছে না। রুদ্র কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, বেশি ভাবছি বলছিস? হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে। বেশ, তাহলে ছবিগুলো দেখ। রুদ্র গোটা 3 প্রিন্ট করা ছবি এগিয়ে দিল নীলের দিকে। নীল চিঠিটা টেবিলের উপরে রেখে দিয়ে ছবিগুলো নিয়ে দেখতে শুরু করলো। রুদ্র কিন্তু ভ্রু কুঁচকে আবার সেই চিঠিটা তুলে নিয়ে দেখতে শুরু করলো। নীল সেটা দেখলো বটে, কিছু বলল না। ছবিগুলো এসে মনোনিবেশ করলে। ড্রোন শট যেমন হয় ঠিক তেমনি ছবিগুলো। চারদিকে নানান ছোট বড় গাছগাছালি জঙ্গলের রূপ নিয়ে দাঁড়িয়ে আছে। আর সেসবের মধ্যে দেখা যাচ্ছে গোটা 5 কালো চামড়ার মানুষ। তাদের মাথায় মুকুটের মতো বসানো আছে কি যেন একটা। আর মুকুটগুলো পাখির পালক দিয়ে তৈরি। গায়ে নানান সাদা কালো কলকা করা। পরিধান বলতে গাছের ছাল কাপড়ের মতো করে জড়ানো কোমরে। মুখ একজনেরও ঠিক বোঝা যাচ্ছে না। তবে তৃতীয় ছবিতে একজনের মুখ দেখতে পেল নীল। কিছুটা লম্বাটে কালো মুখ, সেই মুখেও নানান কলকা করা, কানে বড় বড় বালার মতো 2টো মূল। আর তাদের দুজনের সাথে সত্যিই দারুণ একটা কিছু চকচকে কিছু একটা আছে। তবে সেগুলো কি সেটা বোঝার কোনো উপায় নেই। সম্ভবত ড্রোনে যখন উঠেছে ছবিটা তখন ওদের হাতে থাকা জিনিসটার উপরে রোদ পড়েছিল, তাই এতটা চকচকে হয়ে গিয়েছে। আসল জিনিসটা বোঝাই যাচ্ছে না। যাই হোক, ভালো করে 3টে ছবি দেখে নীল এবারে রুদ্রর দিকে তাকালো। দেখলো সে এখনো ওই চিঠিটাই হাতে নিয়ে খুব মন দিয়ে দেখছে। তা তুই সারাক্ষণ ওই চিঠিটা নিয়ে বসে আছিস নাকি এই ছবিগুলোর সত্যতাটা যাচাই করে দেখেছিস? রুদ্র চিঠি থেকে মুখ না তুলেই বলল, আরে ওই তো ল্যাপটপে পেজটা খোলা আছে, দেখ। খবর 100% সত্য। কিন্তু ভাই, সেটার থেকেও বড় কথা, এই চিঠিটা খুব অদ্ভুত, বুঝলি তো? নীল ল্যাপটপের সামনে এগিয়ে যেতে যেতে বলল, তোর মাথা ওসব ছাড়। রিসার্চের ব্যাপারটা কত দূর?
আমার কিন্তু আতাহুয়ালাপ্পার চ্যাপ্টারটা মোটামুটি পড়া হয়ে এসেছে, অনেক তথ্য পেয়েছি, ডায়েরির সাথে আছে, সব বলছি। আর তোর দিকটা কতদূর? রুদ্রর কাছ থেকে এই প্রশ্নের কোনো উত্তর কিন্তু এলো না। সে বিড়বিড় করে বলল, হাতের লেখাটা খুব চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি। এইবার নীলের ধৈর্যচ্যুতি ঘটল। সে রেগে গিয়ে বলল, এই রুদ্র, তুই কি পাগল টাগল হয়ে গেছিস নাকি? সারাক্ষণ হাতের লেখা চেনা লাগছে, কত কাজ পড়ে আছে। হ্যাভ ইউ এনি আইডিয়া? প্রায় সবকটা নিউজ চ্যানেল আর সংবাদপত্রে আমাদের অ্যামাজনে যাওয়াটা নিয়ে ফলাও করে বলা হচ্ছে। যত দেরি হবে ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে পারছিস? এইবারে রুদ্র উত্তর দিল। চিঠিটা নামিয়ে রেখে খুব শান্ত কিন্তু গম্ভীর স্বরে সে বলল, তুইও তার মানে আজকাল এসব মিডিয়া, লোকজন, 10টা মানুষের কথা, এসবের পরোয়া করা শুরু করে দিয়েছিস, তাই তো? নীল এবারে একটু থমকে গেল যেন, আমতা আমতা করে বলল, না মানে আমি সেটা বলতে চাইনি, কিন্তু দেখ, তুই যদি সারাক্ষণ ওই চিঠিটা নিয়ে পড়ে থাকিস তাহলে এদিকটা কেমন করে এগোয় বলতো? আমি সব দিক সামলেই এটা নিয়ে পড়েছি, ওখানে পেপারস রেডি করে রেখেছি। দেখ, স্প্যানিশদের আক্রমণের প্রথম ভাগটা মোটামুটি রেডি করা আছে, আর তার পাশে আরেকটা ফাইলে দেখবি ইনকাদের রাজধানী বা সূর্যনগরী মাচু পিচুর ব্যাপারেও বেশ কিছুটা তথ্য জোগাড় করে রেখেছি, দেখে নে। নীল একেবারে চুপ করে গেল। ও বেশ বুঝতে পারছে এতটা রাগ দেখানো ওর উচিত হয়নি। রুদ্র নিজের কাজ যে খুব ভালোভাবেই করে সেটা ঠিক সময় ও জানে। নীল ধীর পায়ে এগিয়ে গেল রুদ্রর কাছে, তারপরে বলল, সরি, আসলে তোকে সকাল থেকে শুধু ওই চিঠিটা নিয়ে পড়ে থাকতে দেখে আর মেজাজটা ধরে রাখতে পারিনি ভাই। রুদ্র এবারে হেসে নীলের পিঠটা চাপড়ে বলল, আরে ধুর শালা, তুই আমাকে সরি বলছিস? তা সূর্য কোন দিকে উঠেছে? হ্যাঁ, দুই বন্ধু এবারে হো হো করে হেসে উঠল। নীল এবারে বলল, তাই চিঠিটা এসেছে কোত্থেকে? আরে ভাই, সেখানেও তো সমস্যা। তেমন কোনো ঠিকানাই লেখা নেই প্রেরকের, তবে চিঠিটা যে আমার ঠিকানাতেই পাঠানো সেটা খামের ওপরে লেখা, আমার ঠিকানা দেখেই বুঝতে পেরেছি। তবে নীল, আমি বলছি তোকে, এই লেখা কিন্তু আমার খুব চেনা লাগছে। যাই হোক, ছাড়, এখন বাদ দে, আবার কিছুক্ষণ পরে ভেবে দেখছি। এখন চল একটু কাজে লাগা যাক। ঠিক বলেছিস, এইসব নিয়ে পরে ভাবলেও হবে। তা যাকে বল দেখি, কি জানতে পারলি? হ্যাঁ শোন, এই আতাহুয়ালাপ্পা হচ্ছে ইনকাদের শেষ সম্রাট। একেই স্প্যানিশরা আটক করে ইনকাদের যাবতীয় সোনা আত্মসাৎ করতে চেয়েছিল। নীল আর রুদ্র রহস্যজনক উড়ো চিঠিকে ভুলে এবার নিজেদের আলোচনার কাজে ঢুকে গেল। সেই উড়ো চিঠি আসার পরে কেটে গিয়েছে একটা গোটা দিন। রুদ্র এই একদিনে আর সেই চিঠির কথা ভাবার ফুরসত পায়নি। পড়াশোনা করে একেবারে ডুবে গিয়েছিল। শুধু ইনকা নয়, গোটা আমাজন জঙ্গলটাকে নিয়ে অনেক তথ্য জোগাড় করেছে সে। আর যত জেনেছে তত অবাক হয়েছে। জায়গাটা যাওয়ার, জায়গাটাকে দেখার ইচ্ছেটা আরো প্রবল হয়ে উঠেছে তার। সত্যি আমাজনের জঙ্গল, নামটা শুনলেই বুকের ভেতরটা কেমন যেন ছ্যাঁত করে ওঠে, তাই না? ঘন দুর্ভেদ্য জঙ্গলের ভেতরে ঘুরে বেড়ায় ব্ল্যাক প্যান্থার আর জাগুয়ারের দল। আবার শুধু যে জঙ্গল তা নয়, জঙ্গলের ঘন সবুজ মাটির সাথে গা মিশিয়ে আছে ভয়ঙ্কর সব জলাভূমি। তাদের আলাদা করে চেনা কঠিন। আর সেই সকল জলাভূমিতে কিচকিচ করছে কুমির আর গ্রিন অ্যানাকন্ডা। নদীর জলে মৃত্যু দূত হয়ে ওঁত পেতে বসে আছে ইলেকট্রিক ইল আর পেরানা মাছ। গাছগাছালির ডালে জাল পেতে রাখে বিষাক্ত টরেন্টুলা মাকড়সা। এছাড়াও ব্লু পয়জনাস ডার্ক ফ্রগ, যার বিষ তীরের মাথায় বা ডার্টের মাথায় লাগিয়ে ছুঁড়ে মারে আমাজনের বুকে লুকিয়ে থাকা অগন্তি ভয়ঙ্কর আদিবাসীর দল। বুলেট অ্যান্ড, অগন্তি বিষাক্ত সাপ, পোকামাকড়, অজস্র আদিবাসী যারা এখনো সভ্য জগতের মুখ পর্যন্ত দেখেনি। সাথে দুর্গম প্রকৃতি, শত রহস্য, শত অজানার কেন্দ্র এই বিশাল মহারণ্য। দক্ষিণ আমেরিকার 9টি দেশের প্রায় 55 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে বিশ্বের এই বৃহত্তম রেন ফরেস্ট।
এই বিশাল জঙ্গলের বুক চিরে দানব আকার সাপের মতো এঁকে বেঁকে চলে গিয়েছে আমাজন নদী। আমাজন রেন ফরেস্টের প্রায় 60% আছে ব্রাজিলের মধ্যে, 13% রয়েছে পেরুতে, আর বাকি 27% রয়েছে কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলভিয়া, সুরিনাম এবং ফরাসি গয়নাতে। আজ থেকে প্রায় 5.5 কোটি বছর আগে ইওসিন যুগে আমাজন রেন ফরেস্টের জন্ম। অদ্ভুত সকল বিরল প্রজাতির প্রাণী, উদ্ভিদ, কীট পতঙ্গের বাসভূমি এই মহারণ্য। এমন এক রোমাঞ্চকর জায়গায় যেতে কার না মন টানে। তবে ওটাই তো বিপদের শুরু। জায়গাটা বাইরে থেকে অপরূপ বলে মনে হলেও ও জঙ্গল কোনো মৃত্যু ফাঁদের থেকে কম ভয়ঙ্কর নয়। ওর ছত্রে ছত্রে লুকিয়ে রয়েছে অগুন্তি বিপদ, অসংখ্য ভয়, অজানা কত আতঙ্ক। পড়াশোনা করার সময় রুদ্ররা প্রতিটা মুহূর্তে গায়ে কাঁটা দিয়ে উঠেছে। মাথা থেকে থেকে কেমন যেন ভোঁ ভোঁ করে উঠেছে। কি বিশাল দানবের মুখোমুখি ওরা হতে চলেছে সেটা ভেবেই শিহরিত হয়ে উঠেছে ওদের গোটা শরীর। অন্যদিকে নীলও প্রচুর তথ্য জোগাড় করেছে ইনকাদের নিয়ে, ওদের সাপাদের নিয়ে। আমাজন যেমন দারুণ রহস্যময় একটা স্থান, তেমনি এতকালে তার বুকে গড়ে ওঠা সবথেকে বড় সভ্যতা ছিল রহস্যময় ইনকা সভ্যতা। শুধু সভ্যতা নয়, সবচেয়ে বড় সাম্রাজ্য স্থাপন করেছিল তারা। এই বিশাল সভ্যতার প্রায় পুরোটাই ঘিরে আছে একটা রহস্যের বলয়। এই সভ্যতার উত্থান, পতন, আচার অনুষ্ঠান সবকিছুর মধ্যে রয়েছে রহস্যের গভীর ছোঁয়া। আনুমানিক 15 শতকে দক্ষিণ আমেরিকার পেরুর আন্দিজ পর্বতমালায় এই রহস্যময় সভ্যতার উত্থান হয়। ইনকা শব্দের অর্থ সূর্য দেবতার সন্তান, তাই ইনকারা তাদের সাপাদের মনে করত দেবতার সন্তান। তাই সেই সন্তান কোস্কোর রাজা হতো। নীল ইনকাদের শেষ সাপা আতাহুয়াপ্পার ব্যাপারে বলছে, ইনকাদের তৃতীয় সাপাহুয়াইনা কাপাকের ছোট ছেলে ও চতুর্থ সাপাহুয়াস্কার ভাই ছিল আতাহুয়ালাপ্পা, ইনকাদের পঞ্চম ও শেষ সাপা। আনুমানিক 1532 নাগাদ সে সাপা হয়। এরপরেই 1533-এ দক্ষিণ আমেরিকায় হানা দিল ইনকাদের ধ্বংসকর্তা ফ্রান্সিসকো পিজারো। ইনকাদের সন্ধান পাওয়ার পরেই বুঝতে পেরেছিল ইনকারা অঢেল সোনাদানার মালিক। অসভ্য ইনকাদের ওপর সাথে সাথে সে হামলা করল। ইনকা সাপা আতাহুয়ালাপ্পাকে বন্দি করল, প্রচুর সোনার বিনিময়ে রাজাকে ছাড়ার কথা বলল। ইনকারাও নিজেদের সাপাকে বাঁচানোর জন্য সোনা দিতে প্রস্তুত হলো। কিন্তু এরই মাঝে তাদের কাছে একটা খবর এলো। খবর পাঠালো আতাহুয়ালাপ্পা নিজে, ইনকাদের গুপ্ত ভাষায়। তাতে সে জানালো স্প্যানিশরা তাকে মেরে ফেলবে, ইনকারা যেন তাদের কোনো সোনা না দেয়। ব্যাস, রাতারাতি লাখ লাখ ইনকা উত্তর কুইটো থেকে দক্ষিণ কাজকো পর্যন্ত তাদের সকল সোনা নিয়ে উধাও হয়ে গেল। এরপরে নীল আবার কিছু বলতে যাচ্ছিল, কিন্তু থেমে গেল। বাইরে থেকে ডলার ভৌ করে ডেকে উঠল। হ্যাঁ, কোকোস দ্বীপের গুপ্তধন খুঁজতে গিয়ে রুদ্র আর নীল যে বন্ধুকে পেয়েছিল, সে জার্মান শেপার্ড কুকুর ডলার, সেখানে এখন সে বেজায় বড়সড় হয়েছে। রুদ্র তাকে ট্রেনিং দিয়ে তৈরিও করেছে দারুণ। ট্রেনিং দেওয়ার সময় রুদ্র খুবই ভালো করে বুঝতে পেরেছে মাইকেল আগেই ডলারকে বেশ কিছু ট্রেনিং দিয়ে রেখেছিল। এখন ডলার অভিযানে যাওয়ার জন্য একেবারে প্রস্তুত। রুদ্র আর নীল ঠিকও করে নিয়েছে ওদের এবারের অভিযানে ওরা ডলারকে সাথে নিয়ে যাবে। পরিচিত অপরিচিত দুরকম মানুষ বাড়িতে এলে ডলারের ডাক দুরকমের হয়। অপরিচিত লোক হলে ডলার ডাকে কিছুটা রুদ্রদের যেন ডাকছে এমন ধরনের, আর পরিচিত কেউ হলে একটা আদর মেশানো গলায় সে ডাকে। তবে সেই পার্থক্য রুদ্র আর নীলই বুঝতে পারে। আর ওর এখনকার ডাকটা পরিচিত কাউকে দেখার মতোই। শুধু তাই নয় যে এসছে সে ডলারের যে খুবই পরিচিত তেমনই মনে হচ্ছে। রুদ্র বলল, কি এলো বলতো এখন? নীল কাঁধ ঝাঁকিয়ে বলল, কে জানে। রুদ্র উঠে গিয়ে বাইরে দেখতে যাবে এমন সময় ওদের স্টাডি রুমের দরজায় এসে দাঁড়ালেন এমন একজন ব্যক্তি। সেই ব্যক্তি বেশ বয়স্ক, মাথায় কাঁচায় পাকায় বেশ লম্বা উস্কো খুস্কো চুল, গালে ঘন দাড়ি গোফের জঙ্গল।
সেসবও কাঁচা পাকা। চোখ দুটো বেশ উজ্জ্বল, দুটো চোখের উপরে একটা মোটা কালো ফ্রেমের চশমা, ঠোঁটের কোণে অল্প একটা হাসি। ব্যক্তির ডান দিকের কপালে বেশ বড় একটা কাঁটার দাগ। সেটা এখন পূরণ হয়ে গেছে বটে, তবে সেই ক্ষত যে বেজায় গভীর ছিল সেটা বুঝতে কোনো সমস্যা হয় না। ব্যক্তির কোলের ডলারকে দেখলেই বোঝা যায় এই ব্যক্তিকে দেখতে পেয়ে সে দারুণ খুশি হয়েছে। রুদ্র আর নীলও সেই ব্যক্তিকে দেখে এতটাই খুশি হয়েছে যে আর কিছু বলার মতো অবস্থাতেই নেই তারা। ওদের দুজনের চোখ ছলছল করছে। দরজার সামনে ডলারকে কোলে নিয়ে হাসতে থাকা ব্যক্তিকে চিনতে রুদ্র বা নীলের কারোরই কোনো সমস্যা হয়নি। ওই ব্যক্তি আর কেউ নন, উনি শামসি চাচা। হ্যাঁ, উনি আফ্রিকার বুকে হারিয়ে যাওয়া রুদ্রদের আর এক সঙ্গী, শামসি চাচা। রুদ্র আর নীল এবারে একসাথে বিস্ময়ে প্রায় চিৎকার করে উঠল, শামসি চাচা! তারপর ছুটে গেল চাচার কাছে। তিনি ডলারকে ইতিমধ্যে মাটিতে নামিয়ে দিয়েছেন। সে পায়ের কাছে বসে আনন্দে মেশানো গলায় ডাকছে আর লেজ নাড়ছে। রুদ্র আর নীল জড়িয়ে ধরল চাচাকে। চাচাও হাসতে হাসতে ওদের পিঠ চাপড়াতে লাগলেন। এখন শামসি চাচা নীল আর রুদ্রর মুখোমুখি বসে চা খাচ্ছে আর কথা বলছে। শামসি চাচা ওদের দুজনকে শোনাচ্ছেন কেমন করে সাক্ষাৎ মৃত্যুকে পাশ কাটিয়ে জীবন নিয়ে ফিরে এসেছেন তিনি। রুদ্র আর নীল জানে ওদের আফ্রিকার অভিযানটা কতটা ভয়ঙ্কর ছিল, কিন্তু শামসি চাচার কথা শুনতে শুনতে ওদেরও মুখ হাঁ হয়ে গিয়েছে। তা জোসেফের সাথে তখন আমার ধস্তাধস্তি চলছে। রুদ্র চেঁচিয়ে বললে সেই অপদেবতা ছুটে আসছে। সত্যি বলতে তার আগে কিন্তু আমি সেদিকে লক্ষ্য করিনি। তোমার কথা শুনে সেদিকে তাকিয়ে সত্যি সেই দানবকে দেখতে পেলাম, তবে তার রূপ বোঝা সম্ভব নয়। কালো লোমে ঢাকা তার সমগ্র শরীর। যাই হোক, সে সোজা এসে আমাদের উপর হামলা করল, কিন্তু আমি আর জোসেফ দুজনেই বেঁচে গিয়েছিলাম। তবে আমার মাথায় অপদেবতার একটা নখের আঁচড় পড়ে আমি ঠিক গিয়ে পড়লাম বেশ কিছুটা দূরে। পায়ে দারুণ চোট পেলাম, ভেঙে গিয়েছিল। তবে আমার কপাল ভালো ছিল যে যে জায়গায় গিয়ে পড়লাম সেখানটা ছিল দুটো বড় পাথরের ঠিক মাঝে। অন্ধকারে কারো চোখে পড়ার কোনো প্রশ্নই ছিল না। আমি দেখতে পেয়েছিলাম ভেল্ডের যে গুহাটার ভিতরে তোমরা ঢুকেছিলে সেই গুহায় গিয়ে জোসেফও ঢুকলো, কিন্তু আমি চেঁচাতে পারিনি। এর দুটো কারণ, প্রধানত সামনে অপদেবতা, আর দ্বিতীয়ত তোমরা তখন গুহার ভিতরে শুনতেও পেতে না। সেদিন প্রায় সারা রাত ধরে অপদেবতা মৃত্যুলীলা চালিয়ে ভোরের একটু আগে চলে যায়। দুদিনের আলো ফুটলে আমি যা হোক করে নিজের শরীরটাকে টেনে বের করে আনলাম ওই পাথর দুটোর মাঝখান থেকে। দেখলাম গোটা জায়গাটা মানুষের ছেঁড়া রক্তাক্ত শরীরগুলো পড়ে আছে। ভাঙা পা আর বিধ্বস্ত শরীরটাকে যাই হোক করে টানতে টানতে নিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে গেলাম। আমি সমতল থেকে বেশ ভালোই ওপরে ছিলাম। ওই অবস্থায় নামতে বাপ বাপ ধ্বনি ছাড়তে হয়েছে, বুঝলে। তার তলায় সে কপাল জোরে একটা জুলু গোষ্ঠীর কাছে এসে পড়ি। ওরাই আমাকে সেবা করে বাঁচিয়ে তোলে। ওদেরকে সব কথা বলতেই ওরা ভয়ে একেবারে কাঁটা হয়ে গেল। এরপরে সম্পূর্ণ সুস্থ হওয়া পর্যন্ত ওদের কাছেই ছিলাম। সম্পূর্ণ সুস্থ হয়ে আবার বেরিয়ে পড়লাম। টাকা পয়সা তো ছিল না, হেঁটে যতটা সম্ভব গিয়েছিলাম। ওই জুলু প্রজাতির দুজন আমাকে সভ্য জগৎ পর্যন্ত ছেড়ে দিয়ে তারপর গিয়েছিল। সেখান থেকে ডকে গেলাম, কিন্তু টাকা পয়সা তো নেই। তাহলে উঠবো কি করে? বুদ্ধি খাটালাম, ডেকেই একটা কাজ জোটালাম। ভারতগামী একটা জাহাজে চড়েও পড়লাম। তারপর দেশে আসার পরে আমাকে আর পায় কে। শামসি চাচা হাসতে হাসতেই কথাগুলো বলছিলেন। এবারে তিনি থামলে নীল বলল, বাপরে, আমাদের ওই গুহার ভেতরের অ্যাডভেঞ্চারের থেকেও তো আপনারটা বেশি থ্রিলিং দেখছি। কি বলিস রুদ্র? হ্যাঁ, তাছাড়া বলে আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু বলল না।
চুপ করে গেল বটে, কিন্তু ওর চোখে কেমন যেন একটা চিন্তিত ভাব ফুটে উঠল। কিছুক্ষণ চুপ করে শামসি চাচার দিকে তাকিয়ে থাকার পরে সে সোজা চলে গেল ওর স্টাডি টেবিলের কাছে। সেই যে উড়ো চিঠিটা এসেছিল ওর কাছে, সেটা তুলে নিয়ে সে এগিয়ে এলো শামসি চাচার কাছে। তারপরে সেটা শামসি চাচার দিকে তুলে ধরে বলল, এই চিঠিটা কি আপনি পাঠিয়েছিলেন? নীল বলে উঠল, তুই আবার ওটা নিয়ে পড়লি? শামসি চাচা কিন্তু চুপ, মিটিমিটি হাসছেন তিনি। এবারে হাসতে হাসতে তিনি বললেন, ধরে ফেলেছ তাহলে? নীল আরো কিছু বলতো, কিন্তু শামসি চাচার কথা শুনে সে একেবারে চুপ করে গেল। রুদ্র চোখ কিন্তু উজ্জ্বল। সে বলল, তাহলে আপনিই পাঠিয়েছিলেন? শামসি চাচা এবার উপরের নিচে মাথা নাড়তে নাড়তে বললেন, হ্যাঁ, আমি পাঠিয়েছিলাম। মাঝে কটা দিন গুজরাটে আমার এক বন্ধুর কাছে ছিলাম। সে একজন প্রকৃতি বিজ্ঞানী। অ্যামাজনের বিশেষ এক সংস্থা ফুনাই, তার সদস্যও সে। ওর কাছ থেকেই খবরটা পাই। ওই সংস্থা থেকেই ড্রোনটা ওড়ানো হয়েছিল, তাতেই ছবিটা এসেছিল। তোমরা তো এখন সেলিব্রিটি বলা চলে, খবর খুললেই তোমরা। সেখান থেকেই জানলাম তোমরা এবারে অ্যামাজন যাবে বলে ঠিক করছো। শুধু তাই নয়, ইনকাদের হারিয়ে যাওয়া গুপ্তধন খুঁজতেই যাচ্ছ। ভাবলাম এই খবর তোমাদের কাজে লাগবে, তাই পাঠিয়ে দিলাম। তাহলে পরিচয় গোপন করে হাতের লেখা পরিবর্তন করে চিঠি পাঠানোর কারণটা কি? শামসি চাচা আবার হাসলেন, তারপর বললেন, ওটা কিছুই নয়, তোমাদের সাথে একটু মজা করার জন্য। তাই তো বলি, হাতের লেখা এত চেনা লাগছে কেন? আসলে ধরতে পুরোপুরি আমি পারিনি প্রথমে, তবে এখন আপনাকে দেখেই মাথায় ব্যাপারটা জেগে উঠল। নীল এবারে এগিয়ে এসে রুদ্রর কাঁধ চাপড়ে দিল। সাব্বাস ভাই, সাব্বাস। আমি বলছি না তুই ডিটেকটিভ হতে পারতিস, তোর মধ্যে একটা আদর্শ গোয়েন্দা আছে। তিনজনই হেসে উঠল, ডলারও বহু করে ডেকে উঠল। তারপরে নীল আর রুদ্র ভ্যান্ডের মধ্যে তাদের অভিজ্ঞতা শোনালো, ক্রটসল্যান্ডের কথা বলল। তারপরে 13 দিন ওদের বাঁচার যুদ্ধের কথা বলল। এবারে শামসি চাচা বললেন, তা তোমাদের এবারের অভিযানের প্রস্তুতি কতদূর? রুদ্র আর নীল ওরা যতটা তথ্য জোগাড় করেছে তার প্রায় সবটাই ছোট্ট করে শামসি চাচাকে জানালো। শামসি চাচা সব শুনে বললেন, বাহ, তোমরা তো প্রায় সব খবরই নিয়ে রেখেছো দেখছি। তাহলে বেরোচ্ছ কবে? যত তাড়াতাড়ি সম্ভব। বেশ বেশ বেশ, তোমাদের আমিও কিছু বই দিয়ে দিচ্ছি, পড়ে নিও। আপনিও যাবেন তো? আবার আমি? এই বুড়ো হাড়ে কি আর পারবো? আপনার কাছ থেকে এমন কথা কিন্তু আশা করা যায় না। আপনি তো আমাদের অদম্য দৌড়ের প্রেরণা, আর আপনি থেমে যাবেন? থামবো বলছি না, আসলে শরীরটা এখনো অতটা পোক্ত হয়নি, বুঝলে। আর আমাজন তো মুখের কথা নয় না। তা ঠিকই আছে, আমরা এখনো কবে যাব ঠিক করিনি। আপনি সুস্থ হয়ে উঠলে না হয় আমরা যাব। শামসি চাচা চুপ করে রইলেন কিছুক্ষণ, তারপরে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বেশ বেশ বেশ, এমন লোভনীয় অভিযান উপেক্ষা করে আমিও শান্তিতে থাকতে পারবো না। হুররে বলে চিৎকার করে উঠল। ডলারও গলা মেলালো। নীল ডলারকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ ডলার, এবার তুইও যাবি আমাদের সাথে। কথাটা ডলার যেন বুঝতে পারল। লাফিয়ে নীলের কাছে এসে মুখ চেটে দিতে লাগলো তার। এখন কাঁটায় কাঁটায় 11:30 রাত। ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছাকাছি একটা হোটেল, নাম মায়াঙ্ক রেসিডেন্সির একটা ঘরে বসে আছে তিনজন, রুদ্র, নীল আর শামসি চাচা। তিনজনের চোখে মুখেই গভীর চিন্তার ছাপ, আর নীলের কপালে সাদা গজ কাপড়ে মোড়া পট্টি জোড়ানো। ডলারও এসেছে ওদের সাথে, সেও চুপচাপ বসে আছে রুদ্রর ঠিক পাশেই। গোটা ঘরেই একটা চাপা উত্তেজনা আর রহস্যের বাতাবরণ। রুদ্রর হাতে ধরা একটা কাগজের টুকরো, তাতে লেখা আছে আয়ুস্তানোস
ও দেব্যাস মোরের। শামসি চাচা ফিরে আসার পরে কেটে গিয়েছে একটা গোটা সপ্তাহ। আজকে দুপুরেই রুদ্ররা কলকাতা থেকে এসেছে দিল্লিতে। এখান থেকে ফ্লাইটে ওরা সোজা যাবে রিও ডি জেনেরোতে। সেখানে শামসি চাচা কলকাতায় ফিরতে ফিরতে বলতে গেলে অভিযানের প্রস্তুতি করতে করতেই আসছিলেন। উনি গুজরাটে ওনার যে বন্ধুর কাছে ছিলেন তার নাম পৃথ্বীরাজ কেজরিওয়াল। তিনি ফুনাইয়ের সদস্য হওয়ায় চাচা তাকে রুদ্রদের অভিযানের কথা জানান। তিনি সাগ্রহে জানিয়েছিলেন যে তিনি নিজে রিও ডি জেনেরোতে ফুনাইয়ের হেড অফিসে কথা বলে রাখবেন। একটা ঠিকানা আর তার একটা কার্ডও তিনি দিয়েছেন। সেখানে পৌঁছানোর পরে অ্যাডাম নামে একজনকে ডক্টর কেজরিওয়ালের কার্ড দেখালেই অ্যাডামকে ওদের ওখানে অভিযানের যাবতীয় ব্যবস্থা করে দেবে। শুধু তাই নয়, অ্যাডামই জঙ্গলে ওদের গাইডের কাজও করে দেবে। রুদ্রদের ফ্লাইট আগামীকাল ভোর ঠিক 4টের সময়। সেই কারণেই ওরা এয়ারপোর্টের কাছে মায়াঙ্ক রেসিডেন্সি নামের এই হোটেলে 2টো রুম নিয়ে আজকে দিনের জন্য আছে। দুপুর 3টের দিকে ওরা এখানে এসে পৌঁছে গিয়েছিল। দুপুরে একটু বিশ্রাম নেওয়ার পরে শামসি চাচা বললেন, বেকার শুয়ে বসে থেকে লাভ নেই। দেশের রাজধানী শহরে এসেছি, তখন শহরটা একটু ঘুরে দেখে এলে কেমন হয়? এইসব ব্যাপারে রুদ্র বা নীল দুজনের কারোরই কখনো না থাকে না। ডলার তখনও শুয়ে ঘুমোচ্ছিল। তাকে ঘরে রেখে ওরা 3জন বিকেল 5টার দিকে বেরিয়ে পড়ল দিল্লি শহরটা একটু ঘুরে দেখতে। ডলার ঘুম থেকে উঠে যদি দেখেও ঘরে কেউ নেই, তাও কোনো বাঁচলামও মারবে না। তেমনই শিক্ষা রুদ্র তাকে দিয়ে রেখেছে। নিজের মতোই চুপচাপ থাকবে সে। যাই হোক, লালকেল্লা, কুতুব মিনার, লোটাস টেম্পল, ইন্ডিয়া গেট, অক্ষরধাম মন্দির, ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট এইসব দেখে ডাল মাখানি, বাটার চিকেন, ডাল বুখারা, শাহি পনির আর দিল্লির বিখ্যাত মিষ্টি কুলফি ফালুদা খেয়ে ওদের 3জনের মনই দারুণ ফুরফুরে হয়ে গিয়েছিল। একটা সিরিয়াস অভিযানে গিয়ে এমন একটা চেঞ্জ মোটেও খারাপ নয়। ওরা 3জনে নিজেদের মধ্যে কথা বলতে বলতে বেশ ফুরফুরে মনেই বাড়ি ফিরছিল। তখন কটা বাজে? এই 9টার মতো হবে। ওরা যে হোটেলটায় থাকছে সেটার ঠিক পেছনেই একটা দূরে একটা ছোট মতো বাজার রয়েছে। সেখানে নানান রকমের সুন্দর সুন্দর শোপিস আর অ্যান্টিকের দোকানও আছে। শামসি চাচা এসব দিকে আজীবনই খুব টান। তাই ওরা 3জনেই সেই বাজারটা ঘুরে তারপর হোটেলে ফিরবে বলে ঠিক করেছিল। বাজারটা ঘুরে 2-1টা ছোট কিন্তু বেশ সুন্দর শোপিস কিনল রুদ্র আর নীল। আর শামসি চাচা কিনলেন প্রায় 150 বছর পুরনো একটা নারকেল নাইফ। তারপরে একটা নির্জন গলি ধরে ওরা সোজা ফিরছিল হোটেলের উদ্দেশ্যে। ঠিক করেছিল হোটেলে এসে আর কোনো কাজ না নিয়ে চুপচাপ করে ঘুমিয়ে পড়বে, নইলে পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠে অভিযানে বেরোনো তাদের চাপের হবে। কিন্তু ওদের সাথে অকস্মাৎ এমন একটা ঘটনা ঘটল যে ওরা 3জনই একেবারে বেকুব বনে গেল। শুধু তাই নয়, দিল্লি ঘুরে আর খেয়ে ওদের মনের যে ফুরফুরে ভাবটা উদয় হয়েছিল সেটাও কোথায় যেন হারিয়ে গেল। যে গলিটা দিয়ে ওরা ফিরছিল সেই গলিতে একটাও লোক ছিল না। একেবারে খুটখুটে অন্ধকার না হলেও লম্বা গলিটাতে গোটা 4 লাইট পোস্ট ছিল। তাদের আলো টিম টিম করছিল। কিন্তু সেসব নিয়ে রুদ্রদের 3জনেরই কারোরই কোনো ভয় বা খেয়াল ছিল না। রাখার কথাও নয়। হঠাৎ পেছন থেকে হামলাটা হয় ওদের উপরে। প্রথম প্রহারটা রুদ্রর পিঠের উপরে এসে পড়ে। সে সামনের দিকে ছিটকে পড়ল। রুদ্র, নীল আর শামসি চাচা সাথে সাথে পেছনে ফিরে ঘুরে তাকায়। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই আর একটা লোহার রড এসে নীলের কপালে লাগে। শামসি চাচাও পেটে বেশ জোরে একটা লাথি খেয়ে ঠিকরে পড়েন। রুদ্র ইতিমধ্যেই উঠে দাঁড়িয়েছে। সে দেখল 3জন কালো আলখাল্লা পরা লম্বা তাগড়াই লোক দাঁড়িয়ে আছে। তাদের 3জনের হাতেই মোটা মোটা লোহার রড। এই 3জনের ওপরে কেন আচমকা তারা হামলা করলো সেটা কখন রুদ্র ভাবেনি। ওর মাথায় তখন একটাই কথা আসছে, ওই 3জনের সাথে তাকে যুদ্ধ করতে হবে। কথাটা ভাবার সাথে সাথে রুদ্র যুদ্ধ করার জন্য তৈরি হয়ে গেল। উল্টো দিকের 3জন ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল তার উপরে। কিন্তু তারা তো আর জানতো না যে ওদের প্রতিপক্ষ রুদ্র।
খালি হাতেই সে 3 জন অস্ত্রধারীকে কাত করতে ঠিক 20 মিনিট সময় নিল। নীল আর শামসি চাচাও ততক্ষণে উঠে দাঁড়িয়ে রুদ্রকে সাহায্য করতে চলে এসছে। নীলের কপাল ফেটে রক্ত ঝরে পড়ছে, কিন্তু তাও সে যুদ্ধ করতে পিছুপা হয়নি। কিন্তু সেই 3 জন আততায়ীকে ওরা ধরতে পারেনি। মাটি থেকে তড়াক করে লাফিয়ে উঠে ওদের 3 জনকে ঠেলে ফেলে দিয়ে ওরা ছুটে পালায়, রেখে যায় একটা কাগজের টুকরো। সেই টুকরোতে লেখা আছে ওই স্প্যানিশ কথাটা। এরপরে নীলকে নিয়ে হসপিটালে গিয়ে তার ক্ষতস্থানের চিকিৎসা করিয়ে এই কিছুক্ষণ আগে ওরা হোটেলে ফিরেছে। এখন ওদের মাথায় কয়েকটা প্রশ্ন ঘুরছে। ওই 3 জন ওদের উপরে অকস্মাৎ হামলাটা করলো কেন? চিরকুটের লেখা হুমকিটার কারণটাই বা কি? স্প্যানিশ ভাষাটা নীল, রুদ্র আর শামসি চাচা 3 জনেই জানে। চিরকুটে যে লেখাটা আছে তার অর্থ আমাদের সাহায্য করো, নইলে তোমাদের মরতে হবে। ওদের কেউ এমন হুমকি কেন দেবে? সাহায্য কি কেউ এমন করে চায়? শামসি চাচা এবারে বললেন, ব্যাপারটা আমাদের উদ্দেশ্যেই করা হয়েছে, সে বিষয়ে কোনো সন্দেহই কিন্তু নেই। কিন্তু কেন, তাও আবার স্প্যানিশ ভাষায়? ব্যাপারটা কিন্তু মোটেও খুব একটা সুবিধার লাগছে না। আচ্ছা, সেটার সাথে আমাদের অভিযানের কোনো যোগাযোগ নেই তো? কিন্তু আমাদের অভিযানের সাথে এই হুমকির সম্পর্কটা কোথায়, সেটাই তো বুঝতে পারছি না। কেউ হয়তো চায় না আমরা এই অভিযানটায় যাই। না না চাচা, আমার সেটা কিন্তু মনে হচ্ছে না। চিরকুটের লেখা অনুযায়ী যে আমাদের এটা পাঠিয়েছে সে আমাদের কাছে কোনো সাহায্য চায়। আমার মনে হচ্ছে যে এটা করিয়েছে সে আমাদের ভয় দেখাতেই চেয়েছে। সে বলতে চাইছে তাদের কথা মতো কাজ না করলে আমাদের অবস্থা আরও খারাপ হবে। সে দেখা যাবে। প্রথমবার বেখেয়াল ছিলাম বলে বেঁচে গেছে, পরের বার দেখে নেব কাদের অবস্থা খারাপ হয়। শামসি চাচা হাসতে হাসতে বললেন, বাবা, ইনকাদের সোনা খুঁজতে যাওয়ার আগেই দেখছি স্প্যানিশ দস্যুরা পিছনে পড়ে গেছে। হ্যাঁ, তাই তো বলছি। আমি ভাবছি আর একটা কথা। কি বলতো? যে 3 জন আমাদের ওপর হামলা করেছিল ওদের মধ্যে একজনের ডান হাতে একটা ট্যাটু আমি দেখতে পেয়েছিলাম, একটা কাঁকড়া বিছের ট্যাটু। আর সেই ট্যাটুটা আমার চেনাই মনে হলো, তবে কোথায় দেখেছি সেটা ঠিক মনে করতে পারছি না। একই রকমের ট্যাটু কতজনের আছে, অন্য কারো হাতে দেখেছিস হয়তো। রুদ্র দুপাশে ঘাড় নাড়তে নাড়তে বলল, না 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 না, একই জায়গায় হুবহু একটা ট্যাটু আমি গত কয়েকদিনের মধ্যে দেখেছি। ওরা আবার বেশ কিছুক্ষণ চুপ করে রইল। নিস্তব্ধতা ভাঙল রুদ্র। বলল, যাই হোক, এসব নিয়ে আর ভেবে কাজ নেই। অনেক রাত হয়েছে, শুয়ে পড়া যাক। কাল সকালে আবার ফ্লাইট। এইসবের জন্য আমাদের মূল লক্ষ্য থেকে সরে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। ঠিক বলেছ রুদ্র, এসব নিয়ে বেশি ভেবে কাজ নেই। পরে কিছু হলে তখন না হয় দেখা যাবে। তাই ঠিক হলো। এরপরে শামসি চাচা চলে গেলেন নিজের ঘরে। রুদ্র আর নীল ঘরের আলো নিভিয়ে শুয়ে পড়ল। তবে ওদের 3 জনের মাথা থেকে কিন্তু আচমকা ঘটে যাওয়া ঘটনার প্রশ্নগুলো বেরালো না, সেগুলো পাক খেয়েই চলল। ঘরটার ভেতরে ভালো করে দেখা যাচ্ছে না। একটা হলুদ আলো সিলিং থেকে ঝুলছে, তবে তার জোর তেমন নেই। সেই আলোতেই যেটুকু দেখা যাচ্ছে, ঘরটা ছোট। ঘরের ঠিক মাঝামাঝি একটা ছোট টেবিলের উপরে রাখা হুইস্কির বোতল আর অর্ধেক ভর্তি কাঁচের গ্লাসটা ঘরের আলোয় চকচক করছে। টেবিলের একদিকে চেয়ারে বসে রয়েছে এক ব্যক্তি। তার মুখ দেখা সম্ভব নয়। ব্যক্তির মাথায় আম্পায়ারের মতো গোল টুপি, সেটার ছাওয়াতেই ব্যক্তির মুখ দেখা যাচ্ছে না। টুপির রং কালো, ব্যক্তির পরনের পোশাকটাও কালো। টেবিলের উল্টো দিকে পাশাপাশি দাঁড়িয়ে আছে 3 জন বেশ লম্বা চওড়া ব্যক্তি। তাদের কারোরই মুখ দেখা যাচ্ছে না, কারণ তারা পড়ে আছে মাথা পর্যন্ত ঢাকা দেওয়া কালো আলখাল্লা। সকলেই একদম চুপ। দারুণ নিস্তব্ধতা আর আলো ছায়ার খেলা ঘরের রহস্যময় আবহকে আরও যেন কয়েকগুণ গাঢ় করে তুলেছে। ঘরটার খুব কাছে সম্ভবত রেল লাইন বা স্টেশন আছে। হঠাৎই ট্রেনের হুইসেলের শব্দে আর ট্রেন যাবার শব্দে ঘরের সকল নীরবতা যেন খান খান হয়ে গেল। এবারে সেই শব্দের রেশ মিটলে
চেয়ারে বসে থাকা ব্যক্তির গম্ভীর গলার স্বর শোনা গেল। কাজ ঠিকঠাক মিটেছে? যে তিনজন দাঁড়িয়ে আছে তাদের মধ্যে থেকে কে উত্তরটা দিল, তবে ওদের মুখ ঢাকা থাকায় উত্তরটা কে দিল সেটা বোঝা গেল না। হ্যাঁ বস, আপনি যেটা পাঠাতে বলেছিলেন সেটা দিয়ে এসেছি। আর যা করতে বলেছিলাম সেটা হয়েছে? হ্যাঁ বস, আমরা সেটাও করেছি, তবে ওরা ভয় পেয়েছে বলে তো মনে হলো না আমার। পাওয়ার দরকারও নেই, আমি জানি ওরা কেমন জেদি। আমরাও তো চাই ওরা অভিযানে যাক, শুধু মাঝে মধ্যে ওদের জানিয়ে দিতে হবে যে ওদের পেছনে কেউ আছে যে ওদের উপর সারাক্ষণ নজর রেখে চলেছে, তাদের কাজ হবে। আর ঠিক সময় এলে ওরা জেনে যাবে আমরা কারা। তার আগে ওরা ওদের মতো এগিয়ে চলুক। আমাদের কাজ শুধু ওদের উপর নজর রেখে চলা, ঠিক সময়ের অপেক্ষা করা। ওকে বস। চেয়ারে বসে থাকা ব্যক্তি এবারে তিনটে বেশ মোটা মোটা 2000 টাকার নোটের বান্ডিল ছুঁড়ে দিল তিনজন আলখাল্লাধারীর দিকে। তারা বান্ডিল লুফে নিজেদের আলখাল্লার মধ্যে চালান করে দিল। টুপিধারী ব্যক্তি এবারে বলল, তাহলে ওদের ফ্লাইট কটায়? ভোর 4টে। বেশ, তাহলে তোমরাও তৈরি হয়ে নাও, তোমাদের টিকিটের ব্যবস্থা হয়ে গেছে। ওকে বস। দক্ষিণ আমেরিকায় পৌঁছানোর পর তোমাদের পরের কাজের ডিরেকশন দিয়ে দেওয়া হবে। এখন তোমরা যাও, কাল ঠিক সময় তোমাদের টিকিট পাসপোর্ট পেয়ে যাবে। যাও এখন। ওকে ওকে বস। তিনজন আলখাল্লাধারী চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। আবার ঘরের মধ্যেটাকে নিদারুণ নৈশব্দ এসে গ্রাস করল। চেয়ারে বসে থাকা ব্যক্তি এবারে তার মোবাইলটা তুলে নিল, একটা নম্বর ডায়াল করে কানে ধরল। গ্লাসে থাকা বাকি মদটা গলায় ঢেলে নিল সে। যাকে কল সে করল সে এবারে সম্ভবত ফোনটা ধরল। দে আর কামিং। তারপরে ফোন ডিসকানেক্ট করে রেখে দিল টেবিলের ওপরে। পরদিন 3:30-র মধ্যে রুদ্ররা তৈরি হয়ে বেরিয়ে পড়ল ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে। ঠিক সময় ওরা এয়ারপোর্টে পৌঁছে গেল। এবারে যেহেতু ডলার ওদের সাথে আছে তার জন্য বিশেষ ব্যবস্থা নিতে একটু সময় লেগে গেল। সেই সব মিটিয়ে ঠিকঠাক সময়ের মধ্যেই ওরা প্লেনে উঠল। প্লেনও ঠিক সময় টেক অফ করলো। তার গন্তব্য প্রায় 20 ঘন্টার মতো উড়ে প্রায় 14,200 কিলোমিটার মতো পথ পেরিয়ে দক্ষিণ আমেরিকার রিও ডি জেনেরো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখন সেটা নীল আকাশের মাঝে পেঁচা তুলোর মতো মেঘেদের মধ্যে দিয়ে ভেসে যাচ্ছে। ওপর থেকে পৃথিবীকে সত্যিই কি অপূর্ব দেখায়। তলাটা এখন প্লেন থেকে সম্পূর্ণ সবুজ দেখাচ্ছে। কোথাও কোথাও অল্প নীল আর হলুদের ছোঁয়াও আছে। সেসবের মাঝেই কিছু কিছু জায়গায় উঁচু উঁচু বিল্ডিংয়ের মাথাগুলো অল্প অল্প দেখা যায়। সত্যি কি দারুণ স্বচ্ছ আর পরিষ্কার দেখাচ্ছে তলাটা। রুদ্র উইন্ডো সিটেই বসেছে। বাইরের দিকে তাকিয়ে সে এখন প্রকৃতির অপার শোভা প্রত্যক্ষ করছে আর কিছু একটা ভাবছে। তবে তার চিন্তাটা যে কি বিষয়ে সেটা আন্দাজে করা একটু কঠিন। নীল বসেছে রুদ্র ঠিক পাশেই। সে এবারে রুদ্রকে অল্প ঠেলে ডেকে প্রশ্ন করল, কি ভাবছিস এত? রুদ্র আনমনাভাবেই উত্তর দিল, না কিছু না। ওই হুমকির চিরকুটটার কথা ভাবছিস তো? এবারে রুদ্রর মুখে আর কিছু বলল না, তবে ঘাটটা ওপর নিচ নাচিয়ে বুঝিয়ে দিল নীল ঠিকই বলেছে। আরে এত ভাবিস না, আমাদের মূল অভিযানের ওপর থেকে মনোযোগ হারাবি তাহলে। আর তুই যদি ডিস্ট্র্যাক্ট হয়ে পড়িস তাহলে আমরা কোথায় যাব বলতো? আর বলেছি তো পরের বার সামনাসামনি পড়লে দেখে নেবো কত বীরপুরুষ সেই ব্যক্তি। এসব ভাবিস না এখন। তার থেকে ভালো হবে ওখানে পৌঁছে কাজ কেমনভাবে শুরু হবে সেটা এখন থেকে ভেবে রাখ। ওখানে পৌঁছানোর পরে কিন্তু আর সময় নষ্ট করার মতো সময় থাকবে না আমাদের কাছে, অনেক কাজ। রুদ্র এবারে একটা বড় দম ফেলে বলল, হ্যাঁ ঠিকই বলেছিস, ফালতুই ভাবছি মনে হচ্ছে।
প্রায় একটা গোটা দিন পৃথিবীর মাধ্যাকর্ষণের বিরুদ্ধে গিয়ে আকাশপথে যাত্রা করে এই মিনিট 20 হলো রুদ্ররা এসে পৌঁছেছে ব্রাজিলের তৃতীয় বৃহত্তম শহর রিও ডি জেনেরোতে। ছবির মতো সাজানো গোছানো শহর, এক রাশ সবুজের মাঝে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে শহরটা। বেজায় ব্যস্ত শহর, অবিরাম মানুষজন এদিকে ওদিকে ছুটেই চলেছে। সত্যি বলতে রিও ডি জেনেরো শহরটাকে দেখে বোঝার উপায় নেই এই শহর ছেড়ে কিছুটা গেলেই বিশ্বের সব থেকে বড় আর রহস্যময় আদিম অরণ্য আমাজন রেন ফরেস্ট। সভ্য জগতের ভাবনার বাইরে থাকা হাজার হাজার রহস্যের বাসভূমি এই অরণ্য। আর তার এত কাছে থাকা এই শহর সেই সবের তোয়াক্কা না করে অবিরাম কেমন সুন্দর ছন্দে ছুটে চলেছে। যাই হোক, এয়ারপোর্ট থেকে বেরিয়ে কিন্তু রুদ্রদের কোথায় যেতে হবে সেই বিষয়ে বিশেষ কিছু ভাবতেই হয়নি, কারণ এয়ারপোর্টের বাইরে আসতেই শামসি চাচার নাম লেখা একটা বোর্ড নিয়ে বছর 30-এর একজন সুদর্শন ব্যক্তি দাঁড়িয়েছিল। তার কাছে রুদ্ররা যেতেই সে নিজের পরিচয় দিল পোক্ত ইংরেজি ভাষায়। আমার নাম অ্যাডাম ফিল্টপ। মিস্টার ক্যাজুয়াল আপনাদের কথা আমাকে বলে রেখেছেন। চলুন, আপনাদের জন্য হোটেলের ব্যবস্থা করাই আছে। আজ আর কাল দুদিন রেস্ট নিয়ে আর অভিযানে বাকি অ্যারেঞ্জমেন্ট করে নিই পরশু সকালে আমরা বেরিয়ে পড়ব, ঠিক আছে? আর আপনারা এই দুদিন রুটটা ঠিক করে নেবেন, কেমন? ঝড়ের মতো কথাগুলো বলে গেল অ্যাডাম। তার উচ্চারণ আর রূপ দেখে বুঝতে সমস্যাই হয় না সে একেবারে জাত ইংরেজ। আর ওর কথাগুলো কেমন যেন কাট কাট, ওই কিছুটা আর্মিদের মতো। ঠিক যতটুকু দরকার ততটাই বলবে। সুন্দর মুখটাতেও কেমন যেন একটা কাঠিন্য সবসময় বর্তমান। যাই হোক, রুদ্ররা বিশেষ কথা না বাড়িয়ে অ্যাডামের সাথে সোজা গিয়ে উঠল তার গাড়িতে। অ্যাডাম গাড়িতে উঠে আর কিছু না বলে গাড়ি ছুটিয়ে দিল রিও ডি জেনেরোর ঝকঝকে রাস্তায়। এখন ওদের গাড়ির গতি 80 ঘরে। এসব দিকে এটা একেবারেই স্বাভাবিক, বরং আসতে গেলে পেছন থেকে গাড়ি এসে ধাক্কা মেরে চলে যাবে। ড্রাইভিং সিটে বসে আছে অ্যাডাম, ওর পাশের সিটে রুদ্র, পেছনের সিটে পাশাপাশি বসে আছে নীল আর শামসি চাচা। আর নীলের কোলে বাইরের দিকে মুগ্ধ চোখে চেয়ে আছে ডলার। রুদ্ররা তিনজনেই বাইরেটা বারবার দেখছে। ঝড়ের গতিতে দুপাশের চিত্র পরিবর্তন হয়ে চলেছে। শামসি চাচা এবারে অ্যাডামের উদ্দেশ্যে প্রশ্ন করল, তুমি কি করো অ্যাডাম? আমি মূলত প্রকৃতি বিজ্ঞানী, ফুনাইয়ের সাথে কাজ করি। এছাড়া সংস্থার তরফ থেকে জঙ্গলে কোনো অভিযান হলে আমি গাইডে কাজ করে দিই। কিন্তু এই অভিযান তো তোমাদের সংস্থার নয়, একান্তই আমাদের। অবশ্যই এটা আমাদের সংস্থার প্রজেক্টের মধ্যেই পড়ছে। ফুনাই এমন একটা সংস্থা যা অ্যামাজন জঙ্গল ও তার প্রাণীকুলের সংস্করণের কাজ করে। জঙ্গলে আদিবাসীদের ব্যাপারেও জানে। অ্যামাজনে কোনো অভিযান করতে হলে আমাদের সংস্থাকে জানিয়েই করতে হয়। তোমাদের অভিযানও আমাদের সংস্থার তরফ থেকে আমি আর প্রফেসর রবার্ট ফিনমনই থাকব। এছাড়া আর কিছু কুলিও থাকবে। আর যদি কেউ তোমাদের না জানিয়ে জঙ্গলে ঢোকে, অভিযান চালায়, তাহলে? অ্যাডাম এই প্রথমবার হাসল, তারপরে বলল, সেটা বছর 2 আগে হলেও এখন আর সম্ভব হয় না বলেই চলে। এখন অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে 24 ঘন্টায় আমরা জঙ্গলের উপর নজর রাখছি। শুধু তাই নয়, প্রায় ড্রোনের সাহায্যে জঙ্গলের ভেতরে সার্ভেও করা হয়। এছাড়া আমাদের সংস্থার তরফ থেকে প্রতি মাসেই কম করে 4টে করে অভিযান করা হয়। যদি তেমন কেউ বা কোনো টিম ধরা পড়ে তাহলে তাদের অ্যারেস্ট করে তাদের অপরাধের ওপর ভিত্তি করে তাদের বিচার করা হয়। তাহলে বলতে চাইছো এই জঙ্গল সম্পূর্ণ সিকিওর? এখানে চোরা শিকার, জন্তু পাখি পাচার, কাঠ পাচার, গাছপালা পাচার এসব হয় না? না, একেবারেই যে হয় না সেটা বলছি না। সেসব যে চলছে এখনও সেটাও আমি জানি। তবে লাস্ট 3 ইয়ার্স আমরা এই সব অনেকটাই কমিয়ে আনতে পেরেছি। আগামী দিনেও আরও কমানোর চেষ্টা করছি। দক্ষিণ আমেরিকার সরকারও এখন আমাদের সাথে সমস্ত রকম সাহায্য করছে। সেটাই তো দরকার। এই জঙ্গল রক্ষা করা তো মানুষেরই কর্তব্য। এই বিশাল জঙ্গল না থাকলে এই পৃথিবীতে আমরা তো কিছুক্ষণের অতিথি মাত্র।
এই জঙ্গলের গাছপালা, পশু পাখি, আদিবাসী সব কিছুই রক্ষা করা শুধু দক্ষিণ আমেরিকার সরকার বা এখানকার মানুষের নয়, পৃথিবীর সকল মানুষের দায়িত্ব। রুদ্র আর নীল শামসি চাচার কথায় সম্মতি জানালো। এরপরে ওদের আলোচনা শুরু হলো। শামসি চাচা তার বন্ধুর কাছ থেকে যে ছবিগুলো পাঠিয়েছিলেন সেগুলো নিয়ে কথা রুদ্রই শুরু করলো। আচ্ছা অ্যাডাম, শুনেছি অ্যামাজন জঙ্গলে তোমরা ড্রোনের সাহায্যে ইনকাদের কয়েকজনকে খুঁজে পেয়েছো, এই কথাটা কি সত্যি? হ্যাঁ, আমরা সত্যিই তাদের খোঁজ পেয়েছি। আমাদের স্পেশালিস্টরা ব্যাপারটা কনফার্ম করেছেন। খুব তাড়াতাড়ি আমাদের সংস্থার তরফ থেকে শুধুমাত্র এই ব্যাপারটার ওপরই একটা অভিযান শুরু হবে। ঠিক কোন জায়গাটায় ওদের দেখা গিয়েছিল? ওটা আছে সেপাহুয়ার কাছে। সেটা কোথায়? মাচু পিছু থেকে প্রায় 300 কিলোমিটারের মতো উত্তর পূর্বের দিকে। এবারে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে, পথ বেশিও হতে পারে। এতগুলো বছর পরে হঠাৎ আবার ইনকাদের দেখা পাওয়া, এটা কি আদৌ বিশ্বাসযোগ্য? অবশ্যই। অ্যামাজনে এখনো কতটা আমরা জেনেছি বলো, এখনো কত রহস্য ওই রেন ফরেস্টে লুকিয়ে আছে তার কোনো ঠিকানা নেই। আর জানো নিশ্চয়ই, শেষ ইনকা সাপা আটাহুয়ালপা মৃত্যুকালে হুইপা ভাষায় কিছু সংকেত লিখে পাঠিয়েছিল। সেই সংকেতে কি এখনো সেটা জানি না, তবে এটা মনে হয় সে তার সকল ইনকা প্রজাদের যারা সাপাকে ছাড়ানোর জন্য ফ্রান্সিসকোকে পিজোরোর কথা বলে বিপুল ধনরাশি নিয়ে যাচ্ছিল, তাদের সোনা নিয়ে লুকিয়ে পড়তে বলছিল। এরপর থেকেই কিন্তু ইনকা সভ্যতা রহস্যজনকভাবে হারিয়ে যায়। এই কথাটা অ্যাডাম যে একেবারেই ভুল কিছু বলেনি সেটা রুদ্ররা খুব ভালো করেই জানে। এখনও অ্যামাজন জঙ্গলের মধ্যে গোটা 30-এর মতো উপজাতির খোঁজ মিলেছে। বাকিরা এখনও আত্মগোপন করে রয়েছে এই বিশাল জঙ্গলে। তাদের মধ্যে অনেক গোষ্ঠীর উপস্থিতি স্যাটেলাইট দ্বারা তোলা গেলেও দুর্ভেদ্য জঙ্গলের ভেতরে থাকার কারণে তাদের সাক্ষাৎ করা সম্ভব হয়নি। তবে এই বেশ ভালোই আছে, ওরা নিজেদের একটা আলাদা জগৎ তৈরি করেছে। ওরা নিজেদের পৃথিবীতে বেশ ভালোই আছে। সভ্য জগৎ ওদের পৃথিবীতে গেলেই তো বাস্তু ছাড়া করবে ওদের, তার থেকে ওরা লুকিয়েই বেশ ভালো আছে। ওরাই তো এই বিশাল আমাজন জঙ্গলের আসল রক্ষাকর্তা, আগলে রেখেছে জঙ্গলটাকে। ইনকাদের ব্যাপারটাও ওরা জানে। রুদ্র এবারে বলল, তোমরা সেই জায়গাটাতে এখন গিয়েছো? হ্যাঁ, কদিন আগেই আমাদের একটা টিম ওখানে গিয়েছিল, তবে তাদের একজনও আর ফিরে আসেনি। এই শেষ কথাগুলো শুনে কিন্তু রুদ্র, নীল আর শামসি চাচা তিনজনেই একটু নড়ে চড়ে বসল। শামসি চাচা শুধু জিজ্ঞাসু গলায় বললেন, ফেরেনি মানে? তোমরা আগে হোটেলে চলো, ফ্রেশ হও, খাওয়া দাওয়া করো, তারপর সব বলছি তোমাদের। মিস্টার কেজরিওয়াল আমাকে তেমনই বলে রেখেছে তোমাদের সমস্ত রকম সাহায্য করতে। আর তোমাদের কথাও আমি জানি, তোমাদের আফ্রিকার অ্যাডভেঞ্চারটার কথাও আমি জানি। রুদ্ররা কিছু বলল না, তিনজনই অল্প হাসল। তবে অ্যাডামের এই কথাগুলো কিন্তু ওদের মাথায় অদ্ভুতভাবে গেঁথে গেল। অ্যাডামও চুপ করে গাড়ি চালিয়ে চলল। স্পিড বেশ কিছুটা বাড়িয়ে দিল সে। দুপাশের দৃশ্য আরও তাড়াতাড়ি পেছনের দিকে ছুটতে শুরু করলো। রুদ্র, নীল, শামসি চাচা আর ডলারও চুপ করে মুগ্ধ চোখে সুন্দর রিও ডি জেনেরোর শোভা উপভোগ করতে চলল। গত 28শে এপ্রিল ওই আদিবাসীদের ছবিটা আমরা প্রায় ড্রোনের মাধ্যমে, এরপর ঠিক 2 সপ্তাহ আগে আমাদের সংস্থা থেকে 15 জনের একটা টিম গিয়েছিল ওই জায়গায়। এক্স্যাক্ট জায়গাটা আমরা জানতাম না কোথায় সেটা জানার জন্য, আর জঙ্গলে ওই জায়গায় ইনকাদের কখনো কোনো গুপ্ত বসতি আছে কি না সেটাও জানার জন্য আমাদের টিম ওইখানে গিয়েছিল। টিমে 7 জন কুলি, 2 জন শিকারী আর আমাদের সংস্থার 7 জন গবেষকও ছিল। প্রত্যেকের কাছেই আগ্নেয়াস্ত্র ছিল, আর সকলেই সেসব চালাতে পটু। যে জায়গায় ওই কজন আদিবাসীকে দেখা গিয়েছিল সেই জায়গায়
পৌঁছানোর পর ঘন্টা 5 ওই টিমের সাথে আমাদের যোগাযোগ ছিল। তারপর ওদের সাথে আর কোনো রকম যোগাযোগ করতে আমরা পারিনি। ওরা জায়গাটায় পৌঁছেছিল 26শে মে সন্ধ্যে 6টার দিকে। জঙ্গলের মধ্যে ওই রকম একটা জায়গা আছে সেটা আমরা এই প্রথমবার জানতে পেরেছিলাম। গোটা 4 ছবিও ওরা পাঠিয়েছিল। তারপর জানিয়েছিল সেই রাতটা ওরা আর কোনো খোঁজাখুঁজি করবে না, সেই দিনটাই ওরা সেখানে ক্যাম্প করে থাকবে। পরের দিন সকাল হলে আবার ওরা কাজ শুরু করবে। আর এও জানিয়েছিল ওরা ওই জায়গা থেকে উত্তর দিকে বেশ কিছুটা দূরে 3টে উঁচু চূড়া দেখতে পেয়েছে। পাহাড় চূড়ার মতো উঁচু না হলেও বেশ উঁচু সেইগুলো। দূর থেকে দেখেও সেগুলো তাদের সাধারণ চূড়ার মতো কিন্তু লাগেনি। চূড়াগুলো নাকি কেমন অদ্ভুত ধরনের ছিল। সেদিন অন্ধকার থাকায় ছবি তুলে পাঠানো তাদের পক্ষে অসম্ভব হয়েছিল। কথা হয়েছিল পরের দিন সকাল হলেই তারা ওই চূড়ার কাছে গিয়ে ছবি পাঠাবে, কিন্তু সেটা আর হয়নি। সেদিন রাত ওই 12টা 15-র দিকে ওদের কাছ থেকে শেষ মেসেজটা পাই। বেটার মাধ্যমে সেই খবর এসেছিল। সেখানে এডগার নামে ওই টিমের সাথে থাকা 2 জন শিকারীর মধ্যে একজন বলেছিল ওদের ওপর কারা নাকি হামলা করেছে, অনেকেই মারা গেছে, ওরা পালাচ্ছে। ব্যাস এইটুকু। এরপর থেকে এখনো পর্যন্ত ওদের কোনো খোঁজ পাইনি আমরা। এক টানা এতটা বলার পরে থামলো অ্যাডাম। এখানে রুদ্রদের থাকার জন্য যে হোটেলের ব্যবস্থা করা হয়েছে সেটারই একটা ঘরে বসে আছে অ্যাডাম আর রুদ্ররা 3 জন। ডলার ঘুমোচ্ছে। অ্যাডাম ওদের সংস্থার যে দলটা আমাজন জঙ্গলে গিয়ে হারিয়ে গিয়েছে সেটার কথাই বলছিল। এবার এসে থামলে রুদ্র প্রশ্ন করল, তোমরা তাদের খুঁজে যাওনি? না, তবে অভিযানে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, খুব তাড়াতাড়ি যাওয়া হবে। কিছুক্ষণ সব চুপচাপ। শামসি চাচা এবারে বললেন, তাহলে অ্যাডাম, আমাদের অভিযানটা শুরু হবে কবে থেকে? ওকে, আজ আর কাল 2 দিন রেস্ট নাও। অ্যামাজনে যেতে হচ্ছে, তাও কদিনের জন্য, তারও কোনো ঠিক নেই। তেমনভাবেই ব্যবস্থা করতে হবে। তোমরা তো আবার শুনছি বেশি লোকজন নিতে পছন্দ করো না, সেই জন্য টিমও ছোট বানাচ্ছি। আমরা 3 জন, তুমি আর প্রফেসর ফিরমন, আর গোটা ট্রেনের খুলি। কি কোনো সমস্যা আছে? আরে না না, কোনো সমস্যা নেই। আমরা 3 জন নয়, 4 জন। ডলারও আমাদের সাথেই যাবে। ও ইয়েস, ইউ আর রাইট। ব্যাস, তাহলে আর কি, তোমরা তোমাদের রুট ম্যাপটা তৈরি করে নাও 2 দিনের মধ্যে। আর ওদিকে বাকি কাজগুলো আমি করে রাখছি। কাজ বলতে খাবার দাবার, গানস আর কুলি জোগাড় করাই বাকি আছে। আজই আমি এসব করে রাখছি, কেমন? এরপরে আরও টুকটাক কিছু কথা বলে অ্যাডাম চলে গেল। টানা 20 ঘন্টা জার্নির পরে রুদ্ররা দারুণ ক্লান্ত ছিল। ওরা যে যার ঘরে গিয়ে শুয়ে পড়ল। সেদিন আর অ্যাডাম এলো না। সে এলো পরদিন সকালে। এসেই জানালো, তোমাদের অভিযানের সকল ব্যবস্থা হয়ে গেছে। আগামীকাল সকাল হলেই আমরা কিন্তু বেরিয়ে পড়বো, কেমন? এই খবরটা সকাল সকাল শুনে রুদ্ররা দারুণ খুশি হলো। তারপরে অ্যাডাম বলল, চলো আজ তোমাদের রিও ডি জেনেরোটা একটু ঘুরিয়ে নিয়ে আনি, তোমাদের ভালো লাগবে নিশ্চয়ই। রুদ্ররা তো এক কথায় রাজি। শুধু রুদ্র জিজ্ঞাসা করল, ডলার আমাদের সাথে যেতে পারে তো? অবশ্যই, কোনো সমস্যা নেই। এরপরে ব্রেকফাস্ট সেরে ওরা অ্যাডামের সাথে বেরিয়ে পড়েছে রিও ডি জেনেরো ভ্রমণে। এখন ওরা যাচ্ছে রিও ডি জেনেরোর মূল আকর্ষণ ক্রাইস্ট দ্য রিডিমারের মূর্তি দেখতে। মূর্তিটা শহরের সব জায়গা থেকেই দেখা যায়। ওরা যাচ্ছে জিনিসটাকে আরো কাছ থেকে দেখতে, উপলব্ধি করতে। তিজুকা বন পেরিয়ে মরোডো কর্কোভাডোর শীর্ষে যাওয়া ট্রেনে ওরা পৌঁছলো সেখানে। এই সফরে সময় লাগে 20 মিনিটের মতো। একটু পরেই মূর্তির সামনে এসে উপস্থিত ওরা। যে জিনিস এতদিন শুধু ছবিতেই দেখা গেছে, রুদ্ররা সেটা এত কাছ থেকে দেখবে তারা কখনো ভাবতে পারেনি। সাদা প্রায় 100 ফুটের মতো লম্বা বিশাল যিশুর মূর্তিটা নিজের 2 হাত
দুই দিকে বিছিয়ে রেখেছে। তার ওই বুকে যেন গোটা পৃথিবীর মানুষ ধরে যাবে। মূর্তির মুখটাও দারুণ শান্ত। শিল্পীর জাদুকরি হাতের ছোঁয়ায় মূর্তিটা কেমন যেন জীবন্ত বলেই মনে হয়। শহর থেকে এতটা উঁচুতে এই বিশাল মূর্তি, আর পেছনে ঘন সবুজ পাহাড়ি জঙ্গলের ব্যাকগ্রাউন্ড। সেই সকল পাহাড়ের গা বেয়ে ভেসে যাচ্ছে মেঘের দল। এইসবের মাঝে এসে দাঁড়ালে মন সত্যিই কেমন যেন একেবারে শান্ত হয়ে যায়। একটা উদাসীনতা এসে জড়ো হয় বুকে। রুদ্রদের সাথেও সেটাই হলো। ওরা প্রকৃতির এই অপরূপ শোভা দেখে একেবারে চুপ হয়ে গেল। ডলারও চুপ করে বসে তাকিয়েছিল দূরের পাহাড়গুলোর দিকে। আরও অনেক লোক সেখানে থাকলেও তাদের দিকে কোনো খেয়ালই ছিল না ওদের। ওরা ছাড়া আর এই বিশাল মূর্তি ছাড়া এখানে কারোর উপস্থিতি ওরা অনুভবই করতে পারছিল না। তারপর সেখান থেকে বেরিয়ে ওরা গেল সুগারলোফ পর্বতে। সেখান থেকে ক্যাবল কারে চড়ে পর্বতে পৌঁছানোর সময় উপর থেকে রিও ডি জেনেরো শহরটার গোয়ানবারা উপসাগর আর সৈকতের অসাধারণ দৃশ্য দেখে বলতে গেলে মোহিত হয়ে পড়েছিল। এরপরে বারারা দা তিজুকা এবং ইমনেপো সমুদ্র সৈকত, সিনেলেঙ্গেরিয়ার ন্যাশনাল মিউজিয়াম অফ ফাইন আর্টসে গিয়ে ছবি দেখে জাতীয় মিউজিয়াম, মারাকানা স্টেডিয়াম, ইম্পেরিয়াল প্যালেস, সেলার অ্যান্ড সিটি দেখে লাঞ্চ করে ওরা সোজা চলে এলো গোয়ানবারা উপসাগরের পাড়ে। এখনও ওরা সেখানেই আছে। ওদের ঠিক সামনে এখন নীল আকাশ আর নীল সমুদ্র, দুটোই রঙের রক্তিম ছোঁয়া লাগিয়ে সারাটা দিনের শেষ বিশ্রাম নিতে যাচ্ছে সূর্য। তার শেষ আলোর ছটার থেকে চিকচিক করছে গোয়ানবারা উপসাগরের ঢেউয়ের মাথাগুলো। সেই দিকে তাকিয়ে পাশাপাশি বসে আছে রুদ্র, নীল, শামসি চাচা আর ডলার। অ্যাডামও কাছেই আছে। সে ওদের থেকে একটু দূরে গিয়ে মোবাইলে কার সাথে কথা বলছে, সম্ভবত ওর প্রেমিকার সাথে কথা বলছে। আর এমন অসাধারণ সুন্দর মুহূর্তে তো সেটাই করা উচিত। এমন সময়তেই তো ভালোবাসার মানুষকে আরো বেশি করে কাছে পেতে ইচ্ছে করে। সত্যি কি অদ্ভুত সুন্দর দৃশ্য। এই শহর, প্রকৃতি যেন তার সকল রূপ মেলে ধরেছে একসাথে। এই শোভার চুরি মেলা কঠিন, খুব কঠিন। এখন দুপুর 2:30। রুদ্রদের অভিযান শুরু হয়ে গেছে। ওদের দলের মোট সদস্য সংখ্যা 9 জন। রুদ্র, শামসি চাচা, নীল, ডলার, অ্যাডাম, ষাটোর্ধ প্রফেসর ফেরমেনো আর 3 জন তাগড়াই কুটি। এছাড়া ওদের সাথে আছে 2টো লাইট মেশিন গান, 3টে অটোমেটিক রাইফেল, 4টে রিভলভার, পর্যাপ্ত কার্তুজ আর খাবার দাবার। আপাতত ওদের দলটা 2টো ভাগে বিভক্ত হয়ে আছে। রুদ্র, শামসি চাচা, নীল, ডলার আর অ্যাডাম এসেছে পেরুতে। আর ওদিকে 3 জন কুলি আর প্রফেসর ফেরমেনো আসছেন অস্ত্রশস্ত্র আর বাকি জিনিসের সাথে নিয়ে। রুদ্ররা এসেছে ইনকাদের সৃষ্টি করা সেই আশ্চর্য নগরী মাচু পিছু দেখতে। ইনকাদের রাজধানী কোস্কো থেকে 70 কিলোমিটার উত্তর পশ্চিমে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7,710 ফুটের মতো উচ্চতায় অবস্থিত ইনকাদের এই আশ্চর্য শহর। ইনকাদের প্রথম সাপা পাচাকুতি দ্বারা নির্মিত এই নগরী এখনো হাজার হাজার ঐতিহাসিক মুহূর্ত, শত রহস্যের আঁতুড়ঘর হয়ে কালের নিয়মকে অগ্রাহ্য করে এখনো মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে। হতে পারে বহু বছর আগে এই নগরীর বুক থেকে প্রাণের চিহ্ন সরে গেছে, কিন্তু এই নগরী কিন্তু শেষ হয়ে যায়নি। রহস্যময় এক সভ্যতার রহস্যময় ও অসাধারণ স্থাপত্যকর্মের সাক্ষী হয়ে আজও সে দাঁড়িয়ে আছে। আর রুদ্ররা এখন সেই প্রাচীন নগরীর বুকের ঠিক মাঝখানটায় দাঁড়িয়ে আছে। সত্যি এই নগরী দেখবার পরে ইনকাদের নগর পরিকল্পনার সুখ্যাতি না করে থাকা যায় না। নগরটা ইনকারা দারুণ সুরক্ষিতভাবেই বানিয়েছিল। নগরীর এক পাশ দিয়ে চূড়া খাড়াভাবে প্রায় 600 মিটারের মতো নিচে উরুমবাবা নদীতে গিয়ে মিশেছে। আর একটা দিকে হুয়ানা পিছু নামের আর একটা পাহাড় চূড়া সোজা আরও কয়েক হাজার ফুট উপরে উঠে গিয়েছে। দুই দিকে এমন প্রাকৃতিক প্রতিবন্ধতার মাঝে উঁচু উপত্যকায় তৈরি হয়েছিল এই নগরী।
নগরীর এদিক ওদিক ঘুরে ভালো করে নগরটাকে দেখছে রুদ্ররা। অ্যাডাম ওদের নগরের নির্মাণ শৈলী সম্পর্কে নানান কথা বলছে। তোমরা ভালো করে দেয়ালগুলো লক্ষ্য করে দেখবে, এই নগরীর বেশিরভাগ দেওয়ালই আয়তাকার পাথর খণ্ড দিয়ে একটির ওপর একটি বসিয়ে করা হয়েছে। কোনো সিমেন্ট, চুন বা মাটির গাঁথুনি কিন্তু নেই। এমনভাবে স্বাধীনভাবে পাথরের ওপর পাথর বসিয়ে নগরীর নির্মাণের পদ্ধতিকে বলে অ্যাসলার। এই নগরীর প্রতিটা বাড়ি তৈরি হয়েছে পাহাড়ের গা ঘেঁষে, তার পাশ দিয়ে তৈরি হয়েছে সিঁড়ি। উপরটাকে একেবারে আধের অংশে, মানে যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি, এই জায়গা সমতল করা হয়েছিল কৃষি জমির জন্য। ভালো করে দেখো, এই ভূমিগুলো কিন্তু উচ্চতার সাথে সমতা রেখে ধাপে ধাপে নিচে নেমেছে। এই ভূমির পাশে ঘরগুলো দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু কৃষকদের বাড়ি, আর সৈনিক, পূজারী, রাজকর্মচারীর ঘরগুলো ছিল ওইগুলো ঠিক ওপরের ধাপে। নগরীটার ভিতরে প্রায় 16টার মতো জলের ঝর্ণা দিয়ে নগরীর মধ্যে জলের ব্যবস্থা করা হয়েছিল। শুধু তাই নয়, প্রায় 8 মাইল দূর থেকে প্রাকৃতিক জলের উৎস থেকে মাচু পিচুতে স্বয়ংক্রিয়ভাবে জল আসার ব্যবস্থা করা হয়েছিল। ভাবতে পারছো, আজ থেকে কম করে 500 বছর আগে একটা বন্য সভ্যতার মানুষরা এই রকম উন্নত মানের একটা নগরিক পরিকল্পনা করে ফেলেছিল। শুধু কল্পনাই করেনি, সেটা বাস্তবেও রূপান্তরিত করেছিল। অ্যাডাম চুপ করলে শামসি চাচা এবারে বললেন, সত্যি ব্যাপারটা ভাবলেই মনে হয় গল্প কথা। আবার যুক্তি দিয়ে বিচার করতে গেলেও কুল পাওয়া যায় না। অত বছর আগে অশিক্ষিত বন্য মানুষগুলোর ইঞ্জিনিয়ারিং এতটা উন্নত, এটা মেনে নেওয়া বেশ কঠিন বই কি। না, তারা শিক্ষিত ছিল নাকি অশিক্ষিত এটা আমরা বিচার করতে পারি না। স্কুলে পড়াশোনা করলে যদি শিক্ষিত হতো, তাহলে তো বলতে হয় পৃথিবীর সকল সভ্যতার কাছেই এলিয়েন টেকনোলজি ছিল। আসলে ব্যাপারটা তো তেমন নয়। আসল ব্যাপারটা হচ্ছে এই সকল সভ্যতা প্রকৃতির সাথে যুদ্ধ করে নিজেদের অস্তিত্বকে ধরে রাখার জন্য অনেক কিছুই আয়ত্ত করেছিল, অনেক পদ্ধতি আয়ত্ত করেছিল। এখন আমরা সভ্য জগতের বিজ্ঞানমনস্ক মানুষরা তাদের হাজার হাজার বছর আগে আয়ত্ত করা পদ্ধতিগুলোর আলাদা আলাদা নাম দিয়ে দিয়েছি মাত্র। রুদ্র একেবারে ঠিক বলেছে। ওদের ভাষায় এইসব পদ্ধতির নানান নাম ছিল। তবে এই সকল সভ্যতার মানুষেরা আমাদের এখনকার সভ্য মানুষের কাছ থেকে সব থেকে বেশি ঝাড় খায় যেটার জন্য, সেটা হচ্ছে কূটনীতি। আমরা এই থেকে অনেক এগিয়ে কি না? তাই তো বারবার এইসব মানুষদের আমাদের সভ্যদের ভাষায় যারা অসভ্য, পিছিয়ে পড়া, বন্য মানুষ, তাদের পদদলিত করে বারবার তাদের ছিঁড়ে খাই, রক্তাক্ত করি, তাদের কেড়ে নিতে চাই তাদের বাসভূমি। অ্যাডাম এবারে প্রতিবাদের সুরে বলল, না, এটা তুমি বলতে পারো না। সভ্য জগতের সবাই এরকম হয় না। তাহলে আমি, তুমি, এরা আমাদের মতো মানুষ কি নেই যারা প্রকৃতিকে ভালোবেসে আগলে রাখতে চায়? অবশ্যই আছে। তবে অ্যাডাম, তুমি নীলের কথাটা ঠিক বুঝতে পারোনি। ও বলতে চাইছে সভ্য জগতের মানুষরাই এই বিশ্ব প্রকৃতিকে একটু একটু করে দূষিত করে তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে ধ্বংসের দিকে, সাথে আমাদের সকলকেও। এই কয়েক বছর আগে অ্যামাজনে আগুন লেগে তার অতটা পুড়ে যাওয়াই এর একটা বড় প্রমাণ। অ্যাডামের গলার স্বর এবারে কিছুটা নরম হলো। সে বলল, হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছ। কিছু স্বার্থপর মানুষ এই প্রকৃতিকে নষ্ট করে নিজের স্বার্থ সিদ্ধি করছে। তবে এরা জানে না, একটু একটু করে পৃথিবীকে নরক বানিয়ে ফেলেছে। হ্যাঁ, যেখানে প্রাণের অস্তিত্ব একটু একটু করে বিলীন হয়ে যাবে। অপরিসীম সবুজের মাঝে দাঁড়িয়েও ওদের চারজনের শরীরেই একটা অজানা কল্পিত প্রকৃতি ধ্বংসের আশঙ্কায় কেমন শিরশির করে উঠল। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল ওরা। তারপর আবার নিজেদের কাজ শুরু করে দিল। রুদ্রদের মাচু পিছু দেখতে আসার পেছনে মূলত দুটো কারণ রয়েছে। প্রথমটা হচ্ছে জায়গাটাকে সামনে থেকে দেখা, আর দ্বিতীয়ত এই জায়গায় ইনকাদের লুকিয়ে রাখা গুপ্তধনের ব্যাপারে কোনো সংকেত এখনো থেকে থাকে কিনা সেটা খুঁজে বের করা। অ্যাডাম ইচ্ছে করেই এমন দুপুরটার দিকেই বেছে নিয়েছে ওদের মাচু পিছুতে নিয়ে আসার জন্য, কারণ এই সময়টাতে এখানে পর্যটকদের ভিড় থাকে না বললেই চলে। কম লোক থাকলে ওদের খোঁজাখুঁজির সুবিধাই হবে।
ওরা নিজেদের মধ্যে দুটো দল বানিয়ে জায়গাটাতে খোঁজ করা শুরু করলো। একটা দলে নীল, অ্যাডাম আর শামসি চাচা, আর একটা দলে রুদ্র আর টলা। দুটো দল দুই দিকে চলে গেল। মাচু পিচু নগরীর ঘরগুলো কত সুন্দরভাবে প্ল্যান করেছিল সেটা তো আগেই বলা হয়েছে। ওরা দুটো দল করে এবারে সেই ঘরগুলোই ঢুকে দেখছিল। রুদ্র আর ডলার ছিল চাষভূমির কাছে থাকা কৃষকদের বাড়িগুলোর একটাতে। সবকটা ঘরই একেবারে ফাঁকা। এই নগরীর ঘরগুলোতে ছাদ সম্ভবত মাটি আর ঘাস দিয়ে তৈরি ছিল, কারণ কালের সাথে সেগুলোর ছাদ বিলুপ্ত হলেও দেওয়ালগুলো রয়ে গিয়েছে। আর এই দেওয়ালগুলোই যদি কিছু খোদাই করে রেখে যায় ইনকারা, সেটাই খোঁজ করছিল রুদ্র। হঠাৎ নীলের ডাক শুনতে পেল। নীলরা ছিল ওপরের ধাপে, অর্থাৎ সৈনিকদের ঘরগুলোর একটার মধ্যে। নীলের ডাক শুনতে পেয়েই রুদ্র আর ডলার এবারে বেরিয়ে এলো ঘরটা থেকে। ডাকটা যেদিক থেকে এসেছে সেদিকে আন্দাজ করে রুদ্ররা দৌড় দিল সেদিকে। ডলার যদিও এর আগেই ছুটেছে সেদিকে। এবারে সেই ঘরটার মধ্যে গিয়ে রুদ্র দেখল সামনে একটা পাথরের দেওয়ালের ঠিক নিচের দেওয়ালের উপর ঝুঁকে পড়ে কিছু একটা দেখছে শামসি চাচা, নীল আর অ্যাডাম। ডলার তাদের কাছে যেতে না যেতেই নীল পেছন ফিরে তাকালো। রুদ্রকে দেখে বলল, এপারে এসে দেখ কি পাওয়া গেছে, তাক লেগে যাবে ভাই। রুদ্র এগিয়ে গেল সেখানটায়, হাঁটু মুড়ে বসলো, তারপরে ঝুঁকে পড়ে দেখল ঘরটা ওর দেওয়ালের একেবারেই তলায় একটা আয়তাকার পাথর, আর সেটার উপরে কিছু একটা খোদাই করা আছে। শুধু খোদাই করা নেই, পাথর কেটে যা খোদাই করা আছে তার উপরে একটা ধাতব সরু পাতও বসানো আছে। জিনিসটা দেখতে একটা রেখা চিত্রের মতো, অনেকটা উল্টানো জিজ্ঞাসা চিহ্নের মতোই বলা চলে। চিহ্নের তলায় যে ফুটকিটা আছে সেটাও আছে। তার চিহ্নটার দুপাশ কোনাকুনি দুটো ক্রস চিহ্ন করা। ওটা অ্যাডামই খুঁজে বের করেছে। এতদিন কেউ কেন দেখতে পায়নি সেটা নিশ্চয়ই বুঝতে পারছিস। রুদ্র সেই চিত্রটার দিকে নিষ্পলক চোখে চেয়ে থাকে, শুধু মাথাটা উপর নিচে নাড়ালো। এই অর্থ সে বুঝতে পেরেছে। আসলে দেওয়ালটার একেবারে নিচে থেকে আরেকটা পাথরটা সেই স্তরের পাথরগুলোর গায়ে লেপে আছে মাটির স্তর। এই পাথরটা তো ছিল, সেসব পরিষ্কার করা হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। শামসি চাচা এবারে বললেন, ওই পাতাটা কিসের বুঝতে পারছো? রুদ্ররা এবারে পাশেই পড়ে থাকা একটা পাথরের টুকরো তুলে নিয়ে পাতাটার ওপরে বেশ চেপে কয়েকবার খুঁজল। সাথে সাথে পাতার উপরে জমে থাকা শতাব্দী প্রাচীন ধুলো মাটি কিছুটা ঝরে গেল, আর সে অংশটুকু থেকে ঠিকরে এলো একরাশ হলুদ আভা। ঘরটার ছাদ আর নেই, সূর্যের আলো সরাসরি এসেছে আর তাতেই চকচক করছে ওটা। রুদ্র, শামসি চাচা বা নীল কারোরই বুঝতে সমস্যা হলো না ওটা কিসের পাত। ওই পাতটা খাঁটি সোনা দিয়ে তৈরি। অ্যাডাম এবারে বলল, সেসব নয় বুঝলাম, কিন্তু এটা থেকে কি বোঝা যাচ্ছে? মানে এটা যে করছিল সে কেন করছিল? এখানে তো আরো অনেক ঘর আছে, তাদের দেওয়ালও আছে। সেই ঘরে তো দেওয়ালে অনেকগুলো পাথর বসানো, তাহলে শুধু এই পাথরই কেন নকশা করা আছে? ইস, এই সময় যদি প্রফেসর ফিলমোর থাকতো তাহলে দারুণ ভালো হতো। এইসব জিনিসের অর্থ উদ্ধার করা তিনি একমাত্র পারদর্শী। রুদ্র কিন্তু কোনো কথাই বলেনি এখনো। সে এক মনে ওই নকশাটাকে জরিপ করে চলেছে। সে যে কিছু একটা ভাবছে সেটা তার মুখ দেখলেই বোঝা যাচ্ছে, কিন্তু ঠিক কি ভাবছে সেটা বোঝা সম্ভব নয়। আরও বেশ কিছুক্ষণ অমনভাবে বসে থাকার পরে এবারে আচমকাই রুদ্র তড়াক করে লাফিয়ে উঠে দাঁড়ালো। তার চোখে মুখে এখন চিন্তার সেই ছাপের জায়গায় একটা উজ্জ্বলতা ঝিলিক দিচ্ছে। সম্ভবত যেটা সে ভেবেছিল তার উত্তর সে পেয়ে গেছে। উঠে দাঁড়িয়ে রুদ্র বলল, আচ্ছা, আমাদের কাছে এখন ম্যাপ আছে? না, ম্যাপ নেই, তবে মোবাইলে ম্যাপ বের করলে চলবে কি? রুদ্র সংক্ষিপ্ত উত্তর দিল। হ্যাঁ হ্যাঁ, ওতেই হবে। অ্যাডাম মোবাইলে ম্যাপ বের করে রুদ্রর হাতে দিল। রুদ্র প্রথমে ওদের বর্তমান লোকেশনটা বের করলো, অর্থাৎ মাচু পিচু। তারপরে অ্যাডামকে প্রশ্ন করলো,
তোমরা ড্রোন শটে যে ইনকা দলটার খোঁজ পেয়েছিলে সেটা কোথায় ছিল? সিপি সেপাহুয়ার কাছে উরুবাম্বা নদীর একেবারে গায়ে বলতে গেলে। রুদ্র এবারে সেপাহুয়া জায়গাটা ম্যাপে খুঁজতে শুরু করলো। একটু পরে পেয়েও গেল। ওদের বর্তমান অবস্থান থেকে বেশ অনেকটাই উত্তর পূর্ব দিকে উরুমবাবা নদীর ঠিক পাশেই জায়গাটা। রুদ্র আবার কিছুক্ষণ একবার মোবাইলের ম্যাপ আর একবার দেওয়ালের পাথরের খোদাই করা নকশাটা দেখে গেল। কিছুক্ষণ পরে ইউরেকা বলে চিৎকার করে উঠল। ওর মুখ এখন আরো উজ্জ্বল। শামসি চাচা জিজ্ঞাসা করলেন, কি বুঝতে পারলে? নীল আর অ্যাডাম ও রুদ্রর দিকে জিজ্ঞাসু চোখে তাকিয়েছিল। রুদ্র এবারে মিটিমিটি হেসে বলল, পেয়ে গেছি। এই নকশার আসল রহস্যটা মনে হচ্ছে পেয়ে গেছি। তারপর প্রথমে সে মোবাইলে খোলা ম্যাপটা বাকিদের দেখালো। তারপরে বলল, ভালো করে লক্ষ্য করে দেখো, এখন আমরা আছি ঠিক এই জায়গাটাতে। একটা লাল চিহ্নকে উদ্দেশ্য করলো সে। তারপরে আরেকটা লাল চিহ্নকে দেখিয়ে বলল, আর এই হচ্ছে সিপি সেপাহুয়া। এবারে মনে মনে আমাদের এখানকার অবস্থান থেকে ওই সেপাহুয়া পর্যন্ত একটা কাল্পনিক দাগ যদি টেনে দেখো। নীল, শামসি চাচা আর অ্যাডাম তিনজনেই একটা কাল্পনিক দাগ টানল দুটো বিন্দুর মধ্যে। আর সাথে সাথে ওরা চমকে উঠল। একটা উত্তেজনার স্রোত বয়ে গেল ওদের গোটা শরীরে। অ্যাডাম বলে উঠল, ঠিক তো, এখান থেকে সেপাহুয়ার ওই জায়গাটা যেখানে গিয়ে আমাদের দল হারিয়ে গিয়েছিল, সেখানে যেতে হলে পথটা ঠিক এই নকশার মতোই হবে। ইয়েস ইয়েস ইয়েস। আর শেষের ওই গোল ফুটকিটা তাহলে কি? রুদ্র আবার মোবাইলের ম্যাপটাই একটা বিশেষ জায়গায় সকলের দৃষ্টি আকর্ষণ করল। জায়গাটা সেপাহুয়া থেকে কিছুটা দক্ষিণ পশ্চিম দিকে উরুমবাবা নদীর এপারে। অ্যাডামের মোবাইলটা এমনিতেই দারুণ উন্নত মানের, আর ওর ফোনটা ফোনাইয়ের নিজস্ব স্যাটেলাইটের সাথে সরাসরি কানেক্ট করা, তাই ম্যাপের ছবিও আসছে দারুণ পরিষ্কার। রুদ্র ম্যাপের সেই জায়গাটা এবারে আরও কিছুটা জুম করলো। তারপর বাকিদের উদ্দেশ্যে বলল, ভালো করে দেখো, এখানে এই গোলাকার উঁচু ফাঁকা জায়গাটা। সকলেই দেখল, হ্যাঁ সত্যি সেখানে একটা গোলাকার জায়গা আছে, যেটার উপরে সবুজের চাদরটা বেশ হালকা, আর জায়গাটা উচ্চভূমি, সেটাকে দেখে বেশ বোঝা যাচ্ছে। সকলেই এবারে মুগ্ধ চোখে তাকালো রুদ্রর দিকে। শামসি চাচা ওর পিঠ চাপড়ে দিয়ে পড়ল, সাব্বাস রুদ্র, সাব্বাস। তারপর অ্যাডামের উদ্দেশ্যে বলল, দেখেছো অ্যাডাম, আমাদের রুদ্র এসবের অর্থ উদ্ধারে তোমাদের প্রফেসরের থেকে কিছু কম যায় না। তাই তো দেখছি। ওয়েল ডান রুদ্র। তাহলে যা দেখা যাচ্ছে, জঙ্গলের একেবারে মাঝে এই জায়গাটাকে ঘিরেই যত রহস্য জটপাকাচ্ছে। রুদ্র সাথে করে ক্যামেরা নিয়ে এসেছিল। পাথরটার একটা ছবি সে তুলে নিয়ে বলল, সে আর বলতে, এই সবুজ দানবের বুকে তাহলে ঝাঁপ দিয়ে দেওয়াই যাক, কি বলো বাকিরা? নীল, শামসি চাচা আর অ্যাডাম তিনজনেই এবারে উৎফুল্ল কণ্ঠে বলে উঠল, ডলারও চুপ করে রইল না। সে কি বুঝলো সেটা বোঝা গেল না, তবে সেও যে এই অভিযান নিয়ে দারুণ উৎসাহী সেটা তার ডাক দিয়ে সে বুঝিয়ে দিল। চারদিকে ঘিরে আছে ঘন জঙ্গল। একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব খুবই কম। চারদিকে বড় বড় গাছগুলোর গায়ে জড়িয়ে থাকা মোটা মোটা পরজীবী উদ্ভিদগুলো যেন আরো বেশি করে ঘন করে তুলেছে জঙ্গলটাকে। জঙ্গলের মাটিও আগাছা ভর্তি, মাটিও দেখা যাচ্ছে না। বড় বড় গাছগুলোর পাতার জন্য আকাশও ঠিক করে দেখা যাচ্ছে না। দিনের আলো প্রায় শেষ হয়ে এসেছে। এমনিতেই অন্ধকার ঘনিয়ে আসছে চারদিকে। তার উপরে গাছের পাতার ঘন চাদর ভেদ করে সেটুকু আলো ঠিক করে জঙ্গলের মধ্যে আসতে পারছে না। ছিটে ফোটা যেটুকু আসছে তাতে জঙ্গলের ভেতরটা আরও বেশি রহস্যময় বলেই মনে হচ্ছে। তবে যেটুকু আলো ঢুকছে তাতে অল্প অল্প দেখা যাচ্ছে ঘন জঙ্গলের মধ্যে বেশ কিছুটা জায়গায় গাছ কেটে পরিষ্কার করে সেখানে গোটা দশেক তাঁবু খাটানো হয়েছে।
প্রতিটা তাঁবুর মধ্যে আলো জ্বলছে। তাঁবুগুলোর মধ্যে সবথেকে বড় তাঁবুটার মধ্যে আছে দুজন ব্যক্তি। একজন ফর্সা ব্যক্তি, ফর্সা মানে টকটকে ফর্সা যাকে বলে। তার মাথার চুলগুলো খয়েরি। ব্যক্তির বেশ ভালোই বয়স হয়েছে, বছর 50-এর মতো তো হবেই। চোখের তলায় চোয়ালের চামড়া বয়সের ভারে কিছুটা কুঁচকে গেছে। ব্যক্তির চোখের মণি দুটো একেবারে নীল। মুখের লম্বা লম্বা দাড়ি গোফের রঙও একই রকম। ব্যক্তির শরীর বেশ বড়। একটা ম্যাপের ওপর ঝুঁকে পড়ে আর একটা ম্যাগনিফাইং গ্লাস নিয়ে সে কিছু একটা দেখছে। সে বসে আছে একটা চেয়ারের ওপর। তার সামনে একটা টেবিল। টেবিলের ভর্তি কাগজপত্র আর নতুন পুরনো ম্যাপ। একটা ম্যাপের ওপরে ম্যাগনিফাইং গ্লাসও আছে। টেবিলের উল্টো দিকে আরেকটা চেয়ারে বসে আছে আর একজন, তবে তার মুখ দেখা যাচ্ছে না। দুজনের পরনেই হান্টিং স্যুট। ফর্সা ব্যক্তি এবারে ম্যাগনিফাইং গ্লাসটা রেখে তার মুখটা তুলল। এবারে তাঁবুর মধ্যে চলতে থাকা আলো দেখা গেল ব্যক্তির ডান দিকের চোখের ওপর দিয়ে কোনাকুনি একটা বেশ বড় কাটার দাগ চলে গিয়েছে মুখের বাঁ দিকের চোয়াল পর্যন্ত। মুখ তুলে সে একটা ভারী গলায় কথা বলল। বোঝা গেল লোকটা স্প্যানিশ। ওদিকের খবর কি? টেবিলের উল্টো দিকে থাকা আর একজন ব্যক্তির উত্তর শুনে বোঝা গেল সে স্প্যানিশ নয়, তবে ভাষাটা সে ভালোভাবেই বলতে পারে। ওদের ওপর আমাদের লোক সারাক্ষণ নজর রেখে চলেছে, আর তাদের সাথে আমাদের যোগাযোগও আছে। সারাক্ষণই খবর আসছে বস। ওরা আপাতত মাচু পিছু থেকে নেমে জঙ্গলের মধ্যে ঢুকেছে। ওরা উত্তর পূর্ব দিকে এগোচ্ছে, কিন্তু কেন ওদিকে যাচ্ছে সেটা এখনো জানা যায়নি। শুধু জানা গিয়েছে মাচু পিছুতে ওরা কিন্তু বেশ অনেকক্ষণ ছিল। একটা ঘরের ভেতর ঢুকেও অনেকক্ষণ ছিল ওরা। তারপরে পাহাড় থেকে নেমে ওরা সোজা জঙ্গলে ঢুকে দলের বাকিদের সাথে মিলে জঙ্গলের মধ্যে ঢুকেছে। তবে খুব বেশি দূরে যায়নি, জঙ্গলের মধ্যেই কিন্তু ক্যাম্প করছে ওরা। স্প্যানিশ ব্যক্তি আবার গুরুগম্ভী গলায় প্রশ্ন করল, কতজন আছে ওরা দলে? বস 8 জন, আর ওদের সাথে একটা কুকুরও আছে। কিন্তু স্প্যানিশ ব্যক্তির চোখে মুখে এবার প্রচন্ড একটা বিরক্তি ভেসে উঠল। সে বলল, ও আবার কুকুর? আমি এই কুকুর প্রাণীটাকে একেবারে সহ্য করতে পারি না। আগের বারেও একটা কুকুর আমার সব প্ল্যান নষ্ট করে দিয়েছিল। সেসব নিয়ে আপনি কিছু চিন্তা করবেন না। একটা কুকুর মারতে আর কতক্ষণই বা লাগবে? না, আমার অর্ডার ছাড়া যেন একটা কাজও না হয়। আমি যখন যেমন বলবো ঠিক সেইটুকুই যেন হয়। তার বেশি বা কম হলে ফলাফল কিন্তু তুমি জানো। ওকে বস। ওদের সাথে অস্ত্র আছে? আছে। আমাদের থেকে বেশি? সেটা হয়তো সম্ভব না। অস্ত্র চালানোর মতন লোক আছে? শুনেছি রুদ্র, নীল আর ওই বৃদ্ধ শামসির শেখ, এরা 3 জনেই কিন্তু দারুণ বন্দুক চালায়। শামসের শেখ শুনেছি ক্র্যাক শট, আর রুদ্র বলতে গেলে সকল ফাইটিং ফরম্যাটই কিন্তু জানে। তাছাড়া সকল অস্ত্র সম্পর্কে কিন্তু অবগত। দ্যাটস নট আ বিগ ডিল। ঠিক আছে, এখন তুমি যাও। আমার কিছু কাজ বাকি আছে, সেগুলো সেরে নিয়ে তারপর তোমার সাথে আমি কথা বলবো। আমাদের ইনফর্মারদের সাথে যোগাযোগ রাখো, আমাদের লোকদেরও জানিয়ে দাও। কাল থেকেই আমরা কাজে নেমে পড়ব। ওকে বস। কথা শেষ করে টেবিলের উল্টো দিকে বসে থাকা ব্যক্তি চেয়ার ছেড়ে উঠে তাঁবু থেকে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু কি মনে হতে তাঁবুর পর্দার কাছে দাঁড়িয়ে পড়ল। ফিরে এলো আবার। এবারে তাঁবুর আলোয় তার মুখটা একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে। এই ব্যক্তিও বেশ ফর্সা, তবে তার মুখে ভারতীয়দের ছাপ। বয়স বেশ কম, মাথায় ঘন কালো চুল, মুখের দাড়ি গোফের লেশ মাত্র নেই। বেশ লম্বা ছিমছাম শরীর, দুটো চোখে বুদ্ধির দীপ্তি বারবার ঝিলিক দিয়ে উঠছে। তাকে ঘুরে দাঁড়াতে দেখে স্প্যানিশ ব্যক্তি বললেন, কি হলো?
আরো কিছু বলার আছে নাকি? কম বয়সী ব্যক্তি তাঁবুর পর্দার কাছে দাঁড়িয়ে থেকেই বলল, বস, একটা কথা ছিল। বলছিলাম, আপনার কাছে জুয়ান ভালভার্দের কোনো ম্যাপ আছে? স্প্যানিশ ব্যক্তির কপালে এবার অনেকগুলো ভাঁজ পড়ল, চোখ দুটো একটু কুণ্ঠিত হলো। সে বলল, সেই ম্যাপের ব্যাপারে তুমি জানো? না, জানি বলতে গেলে নাম শুনেছি মাত্র। আপনি এখানে যে কাজে এসেছেন শুনেছি, সেই কাজে ওই ম্যাপ লাগে, তাই আর কি জিজ্ঞেস করলাম। ও না, সে ম্যাপ আমার কাছে নেই, আর আমার দরকারও নেই। আমি খুব ভালো করে জায়গাটা চিনি, আর এটাও জানি ওটা একটা জীবন্ত নরক ছাড়া আর কিছুই নয়। সেই জন্যই তো এত কিছু করছি, নইলে কারোর জন্যই অপেক্ষা করে থাকার লোক আমি নই। কম বয়সী ব্যক্তি আর কিছু বলল না। স্প্যানিশ ব্যক্তিকে শুভরাত্রি জানিয়ে সে চলে গেল তাঁবু থেকে। তবে ওর চোখ মুখে একটা কৌতূহল কেমন যেন চাপ বেঁধেই রইল। এদিকে স্প্যানিশ ব্যক্তি আবার ম্যাগনিফাইং গ্লাস হাতে তুলে নিয়ে ম্যাপের উপরে ঝুঁকে পড়ল। তবে ওর কপালে একটু আগে কম বয়সী ব্যক্তির কথায় তৈরি হওয়া ভাঁজগুলো গেল না, বরং সেগুলো আর একটু বেশ গভীরই হলো। এখন বেলা 10:15। সূর্যের তেজ বেশ ভালোই। তবে রুদ্ররা এখন যেখানে আছে সেখানেই তেজ ঢোকার কোনো জায়গাই নেই। মাঝু পিছু পাহাড় থেকে নেমে ওরা জঙ্গলের মধ্যে গতকালই ঢুকেছিল, তবে বেশি দূরে যেতে পারেনি, বলতে গেলে এগোতেই পারেনি। পাহাড় থেকে নেমে জঙ্গলে ঢুকতে ঢুকতে তো সন্ধে হয়ে গেল। পাহাড়ের তলায় যেখানে বলা ছিল সেখানে প্রফেসর ফেরমেনো দাঁড়িয়েছিলেন কুলিদের আর অভিযানের জিনিসপত্র সাথে নিয়ে। রুদ্ররা মাচু পিছু থেকে নামলে ওরা একসাথে জঙ্গলে এসে ঢোকে। প্রফেসর ফেরমিনোর বয়স 60-এর বেশি। ভদ্রলোক একজন প্রত্নতাত্ত্বিক। ইনকা ওনার সব থেকে প্রিয় বিষয়। মাচু পিছুতে খোদাই করা নকশার কথা তাকে বলতে তিনি তো উত্তেজনায় প্রায় লাফিয়ে উঠেছিলেন। তারপর রুদ্রর কাঁধ চাপড়ে বলেছিলেন, ব্রাভো ইয়াংম্যান, ব্রাভো! তোমার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, এমনভাবে এগিয়ে চলো। মানুষটা বেশ হাসি খুশি স্বভাবের, অনেক কথা বলেন, অন্যকে হাসাতেও ভালোবাসেন। উনি খুব একটা লম্বা নন, মাথার এই বড় জোড়া টাক, কানের ওপরে অল্প চুলও আছে, মুখে দাড়ি গোঁফ নেই, চোখে মোটা কাঁচের একটা চশমা, গায়ের রং কালো। উনি ব্রাজিলেরই মানুষ। গতকাল রুদ্ররা যখন জঙ্গলে ঢুকেছিল তখন সন্ধে প্রায় ঘনিয়ে এসেছে, তাই ওরা অতটা ভালো করে বুঝতে পারেনি জঙ্গলটা কতটা গভীর। ওরা তিনজনই জানে আমাজন জঙ্গল দারুণ গভীর, তবে এই জঙ্গল ওদের তিনজনেরই আগে কেউ দেখা নেই। তাই আগে দিনের আলোতে এই মহারণ্যের রূপ দেখে ওরা একেবারে স্তম্ভিত বলা চলে। ওরা এর আগে আফ্রিকার জঙ্গলে গিয়েছে, সে জঙ্গলও দারুণ গভীর আর বিপদ জঙ্গল ছিল, কিন্তু এই জঙ্গল যেন আরো গভীর, আরো ঘন। এর রন্ধে রন্ধে লুকিয়ে আছে অজস্র রহস্য। এই জঙ্গলের হাওয়াতেও মিশে আছে একটা আদিম বন্য হিংস্র গন্ধ। এই জঙ্গলের মধ্যে প্রতি পায়ে অপেক্ষা করে আছে চরম সব বিপদ। তবে এত কিছুর মধ্যেও জঙ্গলের ভেতরে দারুণ লাগছে রুদ্রদের। এমন জীবনই তো ওরা সবসময় চেয়েছে। আদিম প্রতিকূল জীবনের মধ্যেই তো লুকিয়ে আছে সত্যিকারের এক্সপ্লোরারদের জীবন। জঙ্গলে ওরা এখন অনেক পাখি দেখেছে, সারাক্ষণ তারা কিচিরমিচির করেই চলেছে। এই জঙ্গলের কিন্তু দিনের রূপ আর রাতের ধূপের মধ্যে কোনো মিলই নেই। এই জঙ্গল কখনো ঘুমোয় না, আর কাউকে ঘুমোতেও দেয় না। তবে রুদ্রদের মনে হয়েছে দিনের থেকে রাতে এই জঙ্গল বেশি করে জেগে ওঠে। তবে এখনো কোনো বড় প্রাণীর সামনাসামনি ওদের হতে হয়নি। বেশ কিছু নাম না জানা পাখি, অসাধারণ সুন্দর কিছু প্রজাপতি, কয়েকটা হাতের তালুর মতো মাপের আরশোলা, আর এই জঙ্গলের বিখ্যাত মশা আর বৃষ্টির সাথে ওদের এখনো দেখা হয়েছে। ওরা জানে জঙ্গলের যত ভেতরে ওরা ঢুকবে তত বিপদ এক এক করে আসতে থাকবে। যদিও ওরা বিপদের জন্য প্রস্তুত, কিন্তু তাও এই আদিম মহারণ্যের সাথে এক টান
টানা যুদ্ধ করে চলা কি সম্ভব? ডলারও বেশ আনন্দেই এগোচ্ছে ওদের সাথে। একটু আগে একটা প্রজাপতির পেছনে লাফিয়ে লাফিয়ে যাচ্ছিল, এখন আর একটা প্রজাপতি দেখে তার পেছনে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। তবে একেবারে বেহুশ হয়ে কিন্তু যাচ্ছে না, মাঝে মাঝে পেছন ফিরে দেখে নিচ্ছে রুদ্রটা আসছে কিনা। কোনো গাছের আড়ালে যদি ওদের দেখতে না পায় তাহলে দাঁড়িয়ে পড়ছে, আবার ওদের দেখতে পেলেই এগোচ্ছে। এই জঙ্গলের অ্যাডভেঞ্চার যে ও বেজায় উপভোগ করছে সেটা আর বলার প্রয়োজন নেই। এইদিকে সবার প্রথমে হাঁটছে অ্যাডাম, নীল আর রুদ্র। ওদের চপার দিয়ে জঙ্গল কাটতে কাটতে এগোচ্ছে। ওদের ঠিক পেছনে আসছে শামসি চাচা আর প্রফেসর ফেরমিনো। তাদেরও পেছনে আছে 3 জন কুলি। অ্যাডাম, নীল আর রুদ্রকে এই বিশাল আমাজন প্রাণীগুলোর ব্যাপারে বলছে। শামসি চাচা আর প্রফেসর ফেরমিনো ইনকাদের নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছেন, আর কুলিগুলো ওদের মতো গল্প করতে করতে এগোচ্ছে। তোমরা শুধু একবার ভেবে দেখো, ওই জঙ্গলে প্রাণী কুল কত বিশাল। জঙ্গলটা আবহাওয়ার জন্য এমন বড় আর বিচিত্র প্রাণীকুল ওখানে তৈরি হয়েছে। ওই জঙ্গলে প্রায় 40,000 প্রজাতির গাছ আছে। এছাড়াও প্রায় 2 মিলিয়নের মতো কীটপতঙ্গ, 1200 মতো পাখির প্রজাতি, 400 মতো সরীসৃপ প্রজাতি আর স্তন্যপায়ী প্রাণী, আর উভচর মিলিয়ে আরো হাজার হাজার বেশি প্রজাতি আসে। এছাড়াও আরো কত রহস্যজনক অচেনা প্রজাতির প্রাণী আছে তার কোনো ঠিক নেই। শুধু কি তাই, পৃথিবীর সকল পাখির প্রায় 1/5 পাওয়া যায় ওই জঙ্গলে। অ্যাডাম থামলে নীল এবারে প্রশ্ন করল, আচ্ছা অ্যাডাম, শুনেছি অনেক প্রাণীবিদ ধারণা করেন এই জঙ্গলে এখনো টাইটানোবোয়া থাকতে পারে। এই ধারণা কি সত্যি? হতে পারে, আমাদের সমস্যার স্পেশালিস্টরাও তেমন ধারণা করেছেন। এর মূল কারণ এই জঙ্গলে আবহাওয়া। টাইটানোবোয়ার মতো ডানোবাকায় একটা সাপের বাচ্চা বাঁচার জন্য যেমন আবহাওয়া দরকার, এই জঙ্গলে আবহাওয়া ঠিক তেমনই আছে। এছাড়া প্রচুর খাদ্য আর থাকার জায়গাও সে পাবে, সুতরাং থাকলেও থাকতে পারে। ঠিক 2009 সালে 28টা যে অতিকায় টাইটানোবোয়ার জীবাশ্ম পাওয়া গিয়েছিল সেগুলো কলম্বিয়ার জঙ্গলে, তাই না? একদম ঠিক। প্রফেসর ফেরমিনো এবার রুদ্রকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, আচ্ছা রুদ্র, ওই নকশাটার দুপাশে থাকা ক্রস চিহ্নগুলো কি জন্য সেটা কিছু আন্দাজ করতে পেরেছো? না প্রফেসর, ওগুলোর কোনো মানে এখন আমি খুঁজে পাইনি, কিন্তু আপনি কিছু বুঝতে পারছেন? না রুদ্র, আমি কাল ওটা জানার পর থেকেই অনেক খোঁজাখুঁজি করেছি, তবে কিছুই জানতে পারিনি। আমার কিন্তু একটা ধারণা আছে। কি বল? ওগুলো ইনকাদের গোপন ঘাঁটি হতে পারে। বলতে চাইছিস 500 বছর আগে ইনকারা নিজেদের রাজার কথা মতো সম্পদ নিয়ে পালানোর সময় তাদের মধ্যে কোনো একজন নিজেদের গোপন ঘাঁটি খোদাই করে রেখে গেছে? কিন্তু কেন? পিসারো তো তখন ওদের সবকটা শহরের উপরই আক্রমণ করছে। এটাও ঠিক বলেছিস, কিন্তু তাই যদি হয় তাহলে ওরা ওই নকশা খোদাই করলো কেন? আমিও সেটাই ভাবছি, কেন ওই নকশা খোদাই করলো কোনো এক ইনকা সৈনিক? স্প্যানিশদের ভুল পথে চালনা করতেও তো করতে পারে। এটাও কিন্তু হতে পারে। যাই হোক, সেটা ওই পথ ধরে না যাওয়া পর্যন্ত সেটা জানা সম্ভব নয়। তাই এখন আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এগোনো উচিত। কথাটা অ্যাডাম নেহাত ভুল বলেনি। ওরা এখন যেখানে আছে সেখান থেকে জঙ্গলের মাঝে ওই উঁচু জায়গাটার দূরত্ব ওরা হিসেব করে দেখেছে, প্রায় 280 কিলোমিটারের মতো। আর এই দুর্ভেদ্য জঙ্গলের মধ্যে দিয়ে সে জায়গাতে পৌঁছতে লাগবে অনেক সময়। রোজটা এই বিষয়ে কথা থামিয়ে সামনের দিকে এগোনোয় আবার মন দিল। মোটা মোটা লম্বা গাছগুলো সূর্যের আলো পাওয়ার জন্য যতটা পেরেছে মাথা উঁচু করে উঠে দাঁড়িয়েছে। তাদের গা ধরেই মাথা চারা দিয়েছে অজস্র পরজীবী লতানে গাছগাছালি। তারাও নিজেদের মধ্যে প্রতি মুহূর্তে কেমন যেন অক্লান্তভাবে বেড়ে ওঠার লড়াই করে চলেছে। যে জিতবে সেই মাথা তুলে দাঁড়াতে পারবে, আর অন্যজনের একটা পরিণতি হবে মৃত্যু। সেই যুদ্ধের ফলে আরো ঘন হয়েছে জঙ্গল,
এই জঙ্গলের একটাই নিয়ম, নয় বাঁচো আর নইলে মরো। মাঝখান বলে এখানে কিছু হয় না, আর হয়তো হবেও না। এটাই তো আদিম নিয়ম। আর এই মহারণ্য তো সে আদিমতাকেই বুকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বেঁচে আছে। সেই সব ঝোপঝাড় এগোতে এগোতেই এবারে একেবারে আচমকাই ওদের সামনে এসে উপস্থিত হলো আমাজনের কুখ্যাত শিকারী, প্রকাণ্ড একটা অ্যানাকোন্ডা। না, গ্রিন অ্যানাকোন্ডা নয়, এর রং কুচকুচ করছে কালো, রোদ পড়ে তার শরীরটা চকচক করছে। সাপটার সাইজ কম করে 20 ফুটের মতো তো হবেই। একটা ঝোপ কেটে পরিষ্কার করতেই সামনের অগভীর একটা জলাভূমির পাশে কাদা মাটির ওপরে এ মহাশয়ের দেখা পায় ওরা। সাপটা এখন তার মরণ প্যাচে একটা বড় মাপের বানরকে জড়িয়ে আছে। সেই বানরের দেহে আর প্রাণের বিন্দু নেই। অ্যানাকোন্ডার প্রকাণ্ড চাপে তার দেহের প্রায় সবকটা হাড় ভেঙে গিয়ে প্রাণের শেষ বিন্দুটুকু ছিপড়ে করে বের করে দিয়েছে। রুদ্ররা এটা দেখতে পেয়েই একেবারে চুপ করে দাঁড়িয়ে পড়েছে। এতটুকু নড়েনি কেউ। আসলে এমন দৃশ্য তো আর রোজ রোজ দেখা যায় না। এবারে ওরা অবাক হয়ে দেখলো সাপটা তার বিশাল মুখ দিয়ে একটা হাঁ করলো, তারপর বানরটাকে একটু একটু করে ঢোকাতে লাগলো নিজের মুখের মধ্যে। সাপটার মুখের থেকে বানরটার দেহটা অনেকটাই বড়, তবু কি অদ্ভুত উপায়ে সে গোটা বানরটাকেই পুরো গিলে ফেলল। যখন বানরটার আর লেজটুকু বাকি আছে তখন অ্যাডাম বলল, চলো চলো, আর এখানে দেরি থেকে কোনো লাভ নেই। ও এবারে এখানেই পড়ে থাকবে যতদিন না আবার শিকারের দরকার পড়ে ওর। ওরা সাপটাকে সাবধানে পাশ কাটিয়ে আবার জঙ্গলের ঝোপঝাড় কেটে সামনের দিকে এগোতে শুরু করলো। এখন চারদিকে ঘন অন্ধকার বিরাজ করছে, সাথে চলছে আমাজন রেন ফরেস্টের কুখ্যাত বৃষ্টি। এই জঙ্গলের সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী এই বৃষ্টি। আজ রুদ্ররা খুব বেশি এগোতে পারেনি। জঙ্গল আরো অনেক বেশি ঘন হয়েছে। রুদ্ররা আপাতত জঙ্গলের মধ্যেই কয়েকটা লম্বা লম্বা গাছে মাটি থেকে বেশ কিছুটা উপরে মাচা বানিয়ে সেখানে আছে। মাথার ওপরে পাতা দিয়ে ছাউনি মতো করা আছে একটা। তবে বৃষ্টি যে মাত্রায় শুরু হয়েছে তাতে এই পাতার তৈরি অস্থায়ী ছাউনি কতক্ষণ এদের শুকনো রাখতে পারবে সেই বিষয়ে ওদের সকলের মনেই প্রশ্ন আছে, কিন্তু কিছু করার নেই। তবে মাটি থেকে এতটা উপরে এই প্রচণ্ড বৃষ্টির মধ্যেও রুদ্রদের ছাউনির নিচে কিন্তু ছোট করে হলেও একটা আগুন জ্বলছে। অ্যাডাম যে এমন পরিস্থিতিতে বেশ অভ্যস্ত, এই আগুনই সেটার প্রমাণ। রুদ্ররাও এই ব্যাপারটা জানত না। প্রফেসর ফিরমনই ওদের জানিয়েছে অ্যাডাম সার্ভাইভাল প্রশিক্ষণপ্রাপ্ত। শুধু তাই নয়, তাকে একজন সার্ভাইভাল এক্সপার্টও বলা চলে। ফুনাইয়ের অভিযাত্রীদের আমাজনে আসার আগে অ্যাডামই ওদের ট্রেনিং দেয়। আর অ্যাডাম এই অভিযানটা নিয়ে এখনও আমাজনের জঙ্গলের 70-এর উপরে অভিযান করছে। এই জঙ্গলের প্রকৃতির সাথে সে খুব ভালোভাবেই পরিচিত। অন্ধকার ঘনিয়ে আসার আগেই অ্যাডাম আজকের মতো হাঁটা থামিয়ে ছাউনি বাঁধার কাজ শুরু করে দিয়েছিল। রুদ্রটা অবাক হয়ে গিয়েছিল ওর কাজের গতি দেখে। মিনিট 20-র মধ্যে সে 2টো ছাউনি একা হাতে বানিয়ে ফেলল। কুলিরা তখন সবে একটা মাত্র ছাউনি বানাতে পেরেছে। এরপরে অন্ধকার সম্পূর্ণ নামলে ওদের ছাউনির সামনে অ্যাডাম আগুন জ্বালায়। এই রেন ফরেস্টে জ্বালানি জোগাড় করা খুব কঠিন কাজ, তো ওরা জ্বালানি জোগাড় করে আগুন ধরালো। কিন্তু কিছুক্ষণ পরেই প্রচণ্ড বৃষ্টি এসে উপস্থিত হলো। রুদ্রদের ক্যাম্প ফায়ারও নিপতে বেশি সময় নিল না। এরপরে বলা যায় অ্যাডাম তার কারিশমা দেখালো। ছাউনির ভেতরে অবশিষ্ট জ্বালানি দিয়ে খুব ছোট্ট করে একটা আগুন জ্বালালো। আগুনের উপরে কি দারুণ আয়ত্ত তার! আগুনটাকে সে ততটাই বাড়তে দিচ্ছে যতটা বাড়লে সেটা ওদের ছাউনির চাল পোড়াতে পারবে না। ওই ফায়ার ক্যাম্পের আগুনেই ম্যাপ খুলে তার পাশে গোল করে বসে রুদ্রদের আলোচনা চলছে। কুলিরা অন্যদিকে বসে নিজেদের মতো গল্প করছে। আজ ওরা যতটা এগিয়েছে সেটা কিছুই নয়, এখনো অনেকটা পথ বাকি আছে। তাই কাল থেকে ওদের আরও তাড়াতাড়ি এগোতে হবে, কারণ তা না হলে অনেক কাজই পিছিয়ে পড়বে। সবথেকে বড় কথা, যদি জায়গাটায় কিছু না পাওয়া যায় তাহলে আবার অন্য জায়গাতেও যেতে হবে।
সুতরাং ওদের যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। অ্যাডাম সকলকে সেটাই বোঝাচ্ছে। শামসি চাচা এবারে বললেন, আমরা যেখানে যাচ্ছি সেখানে যদি কিছু না পাই, তারপরে কোথায় যাওয়া হবে সেটা ঠিক করা হয়েছে কি? না, তবে যেখানে যাচ্ছি সেখানে না গেলে ইনকাদের অন্যান্য শহরগুলো খুঁজে দেখতে হবে। এত বড় জঙ্গলের তো আর সব ঘুরে দেখা সম্ভব নয়, আবার রিসার্চ করতে হবে, তারপর আবার আসতে হবে। তবে একটা সভ্যতা সাথে অত সোনা জাস্ট উবে গেল, এটা তো আর মেনে নেওয়া যায় না। এই জঙ্গলটারই কোনো এক গোপন স্থানে সেগুলো তারা লুকিয়ে তো অবশ্যই রেখেছিল। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে যে জায়গায় আমরা যাচ্ছি সেখানে কিছু তো আমরা অবশ্যই পাবো। গুপ্তধন না পেলেও কিছু তো অবশ্যই পাবো। এতটা শিওর কি করে হচ্ছিস? তার প্রথম কারণ, অত বছর আগে খোদাই করা ইনকা নকশাটা সেই জায়গাটাকেই উদ্দেশ্য করছে। আর সাম্প্রতিককালে ইনকাদের ছোট দলটার যে দেখা পাওয়া গেছে সেটা ওই জায়গাতেই। সুতরাং জায়গাটায় কিছু তো ব্যাপার অবশ্যই আছে। আর ঘন সবুজ জঙ্গলের মাঝে ওই রকম উঁচু জায়গা, কি অদ্ভুত নয়? বাকিরাও রুদ্রর কথা সমর্থন করল। নীল এই সময় উঠে দাঁড়ালো, তারপর ছাউনির বাইরে থেকে এগিয়ে গেল। কথা এতক্ষণ ইংরেজিতেই হচ্ছিল, তবে এবারে রুদ্র বাংলাতেই প্রশ্নটা করল, কিরে যাচ্ছিস কোথায়? নীল নিজের ডান হাতের কনিষ্ঠা আঙুল তুলে বুঝিয়ে দিল সে প্রকৃতির ডাকে সাড়া দিতে যাচ্ছে। বাইরে এখনো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। রুদ্র নীলকে সেটা বলেই নীল হেসে বলল, বের বেটা, আমাদের মাচার তলাতেই সেরে নেব। প্রফেসর ফিরমিনো আর অ্যাডাম বাংলাটা বোঝেন না বলে কিছু করলেন না, তবে শামসি চাচা রুদ্র হেসে উঠল। সমস্যাটা হলো আরও 15 মিনিট পরে, যখন নীল আর ফিরে এলো না মাচার ওপরে। প্রথমেই তার নাম ধরে বেশ কয়েকবার জোরে জোরে ডাকার পরেও যখন নীলের গলার স্বর পেল না, তখন ওরা সকলে মাচার বাইরে বেরিয়ে এলো। বাইরের বৃষ্টি তখনও এতটুকুও কমেনি। এই বৃষ্টির মধ্যে নিরেট অন্ধকারকে টর্চের আলোয় যতটা সম্ভব কাটিয়ে নীলকে খুঁজতে শুরু করলো ওরা। কিন্তু বেশ অনেকক্ষণ আশপাশটা ভালো করে খুঁজেও যখন নীলের দেখা পাওয়া গেল না, তখন ওদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। একটা জলজ্যান্ত ছেলে এত অল্প সময়ের মধ্যে কি করে গায়েব হয়ে যেতে পারে সেটা কেউই বুঝে উঠতে পারল না। যদি কোনো বন্য প্রাণী আক্রমণ করে তাহলে তো নীল চিৎকার করবে, সেটাও তো করেনি। রুদ্র একেবারে হতভম্ব, সে কিছুই বুঝতে পারছে না। তার মাথায় এখন একটাই কথা ঘুরছে, তার ছোটবেলাকার বন্ধু, তার অভিযানের সঙ্গী নীলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে খুঁজে বের করতেই হবে। আর তার সাথে প্রগাঢ়ভাবে মাথা চাড়া দিয়ে উঠছে একটা প্রশ্ন, কোথায় গেল নীল? বাকিদের অবস্থাও একই রকম। শেষ হলো আজকের গল্প। এবার অভিযান আমাজনে প্রথম পর্ব। গল্প পাঠে আসঞ্জন, বিভিন্ন চরিত্রে সুমন, সায়ন্তন, কৌশিক, ঋদ্ধি, অভিজিৎ, রমাকান্ত, বিপুল, কুমারজিৎ। পরিচালনা এবং আবহ সৃষ্টিতে বিপুল। পোস্টার আর্টিস্ট শ্রাবর্ণ ফ্রম স্ক্রিবলিং মাইন্ড। গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি আসঞ্জন। ফিরে আসবো আরও একটি অভিনব গল্প নিয়ে, তাই কান রাখুন শুধু গল্পের জন্য ইউটিউব চ্যানেলে। নমস্কার, শুভরাত্রি।